হোয়াট ইজ টিএস রেজিন? আরে টিএস মানে থার্মোসেট, যেমন থার্মোসেটিং করতেছি না, তাহলে টিএস মানে কি? থার্মোসেট রেজিন। ঠিক আছে, তাহলে আমরা মেইনলি কি করব, এখানে এমন ধরনের কিছু কেমিক্যালি বন্ড ফর্ম করতে পারে, স্পেশালি কেমিক্যালি বন্ড ফর্ম করতে পারে, অথবা আমরা বলতে পারি যে তোমার মোটামুটি পার্শিয়ালি বা সেমি কিউরড রেজিন ইমপ্রেগনেটেড ফাইবার, এইটা যখন আমরা এরকম একটা শীটের মতো বানাই, তাহলে সেইটাকে আমরা বলবো প্রিপ্রেগ। এখন এই প্রিপ্রেগ গুলো সাধারণত এরপরে আমরা ধরো পড়বো যে বিভিন্ন ধরনের ফেব্রিকেশন টেকনিক আছে, যেমন টেপিং প্রসেস। সো টেপিং প্রসেসেও কি করা হয়, আমাদের এরকম প্রিপ্রেগ ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে এই প্রিপ্রেগ গুলো মোটামুটি আমরা এরপরে যে ফাইবার গুলো তৈরি করব তার একটা প্রাইমারি কন্ডিশন হচ্ছে আমার এই প্রিপ্রেগ। ঠিক আছে, এখন এই যে যে প্রিপ্রেগ, এই প্রিপ্রেগের মধ্যে তোমার রেজিন এবং ফাইবারের একটা রেশিও থাকে। আমরা যদি নর্মাল পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা থাকে যে আমাদের ফাইবার লোডিংটা আমরা বেশি করতে পারি না। এই জায়গাটা ওভারকাম করার জন্যই বেসিক্যালি আমরা হাই ফাইবার লোডিং যদি কোনো সাবস্টেন্স বানাতে চাই, যে জায়গাটা মোটামুটি আমার ম্যাক্সিমাম লোডই আসলে ফাইবার দিবে বা ম্যাক্সিমাম স্ট্রাকচারাল স্ট্রেংথ ফাইবার দিবে, শুধুমাত্র লেয়ার গুলোকে বন্ডেড করে রাখার জন্য আমরা রেজিন ইউজ করবো, সেই সমস্ত জায়গাতে আমরা প্রিপ্রেগ ইউজ করি। এবং এইটার ফাইবার ভলিউম লোডিং রাফলি ধরো 70%, 65-70% পর্যন্ত এটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি ফাইবার লোডিংটা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রিপ্রেগের একটা সুবিধা। কিভাবে আসে, যে দেখো লেখা আছে যে অ্যাভেলেবল অ্যাজ টেপস অর ক্রস পাইল শিট, এইভাবে করে আসে। এবং যখন আমরা একটার উপরে আরেকটাকে অ্যাপ্লাই করি, তখন আমাদের এইটা বিভিন্ন যেমন কিছু আছে তোমার লাইটের মাধ্যমে কিওর্ড হয়, কিছু আছে হিটের মাধ্যমে কিওর্ড হয়, কিছু আছে প্রেসারের মাধ্যমে কিওর্ড হয়। তো এই এই ব্যাপারগুলো সাধারণত এখানে ইমপ্লিমেন্ট করা হয়। সাধারণত আমরা প্রেসারের অ্যাপ্লাই করলে যেগুলো কিওর্ড হয়, এরকম প্রিপ্রেগ গুলো আমরা ইউজ করি। অ্যান্ড দেন তুমি কি করবা, ওয়ান বাই ওয়ান, লেয়ার বাই লেয়ার, এটার উপরে ধরো তুমি একটার উপর আরেকটা লেয়ার বাই লেয়ার অ্যাপ্লাই করবা, অ্যান্ড দেন আসলে প্রেস করবা। সো প্রেস করা হলে তোমার এই ফাইবার গুলো তখন কিওর্ড হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমার প্রিপ্রেগের সিস্টেম। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কন্টিনিউয়াস ফিলামেন্ট এটা ইউজ করা যায়, তুমি তোমার পছন্দ মতো যে যতটুকু দরকার অতটুকু চপ করে নিতে পারো, ফাইবার লোডিংটা অনেক বেশি। ঠিক আছে, ডেফিনেটলি যেহেতু ফাইবার লোডিং বেশি, তাহলে আমার স্ট্রেংথ এবং মজুলাসও বেশি হবে। সো এইটা আমার প্রিপ্রেগের একটা সুবিধা। দ্বিতীয় যে সুবিধাটা দেখো, যে প্রিপ্রেগ শেপস এন্ড সেটস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডভান্সড কম্পোজিট, অর্থাৎ ওই যে আমি তোমাকে বললাম যে যেই জায়গাগুলোতে আমার সাধারণত রেজিনের পরিমাণ কম লাগে, সেইখানে আমরা প্রিপ্রেগ ইউজ করি। প্লাস এই প্রিপ্রেগ গুলো তোমার ইনিশিয়ালি তুমি ধরো স্পেশালাইজড ফাইবার, যেমন কেভলার ফাইবারের কথাই যদি আমি বলি, যে তুমি ধরো কোন একটা বুলেট প্রুফ ভেস্ট তৈরি করতে চাও যেটা কেভলার ফাইবার দিয়ে, এবং তোমার কেভলারের প্রিপ্রেগ আছে, তাহলে তুমি লেয়ার বাই লেয়ার, আমি দেখতে চাই যে আমি আসলে কত মিলিমিটার বুলেটকে আমি ঠেকানোর উপযোগী করে তৈরি করতে চাচ্ছি। তো তুমি যদি ধরো 21-22 মিলিমিটার পর্যন্ত, তাহলে তোমার যে কয়টা লেয়ার লাগবে, তুমি যদি 50 ক্যালেটটা করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমার মানে 50 ক্যালিবারের, তাহলে তোমার অনেক বেশি থিকেন ভেস্টের তোমার এই প্রিপ্রেগ লাগবে। তাহলে এই যে তোমার হাতে একটা কন্ট্রোল থাকে। ঠিক আছে, এইটা হলো আমার মোটামুটি প্রিপ্রেগের সুবিধা। ওকে, এবার আমরা আসি ওপেন মোল্ড প্রসেসে। ওপেন মোল্ড প্রসেস বেসিক্যালি, এটা তোমরা অলরেডি এর আগে আমি তোমাদেরকে বলছি যে যে মোল্ডটার একটা দিক খোলা, তিনটা দিক বন্ধ থাকবে, একটা দিক এনভায়রনমেন্টের সাথে যেটা কমিউনিকেট করতে পারে, সেই ধরনের মোল্ডিং সিস্টেমকে আমরা বলি ওপেন মোল্ড প্রসেস। এখন এই ওপেন মোল্ড প্রসেসের মধ্যে দুই ধরনের ওপেন মোল্ড হতে পারে, একটা যে নেগেটিভ মোল্ড আর একটা পজিটিভ মোল্ড। তাহলে পজিটিভ মোল্ডে তুমি যখন তৈরি করবা, তখন তুমি ডেফিনেটলি তার নেগেটিভ ইমপ্রেশনটা পাবা। অর্থাৎ আমি যদি এমন কোনো কি বলে এটাকে, ধরো কম্পোজিট তৈরি করতে চাই, যে যে কম্পোজিটটা আমার এই যে যে পজিটিভ মোল্ড আছে এটা নেগেটিভ ইমপ্রেশন, অর্থাৎ কম্পোজিটটা হবে বাটির মতো গর্ত, তাহলে আমি পজিটিভ মোল্ড ইউজ করব, এবং দেন তার আউটার লেয়ারে বেসিক্যালি আমি আমার কম্পোজিটকে অ্যাপ্লাই করব। তাহলে
দুই রকমের হতে পারে, যেমন এটা নেগেটিভ মোল্ড, ভেতর দিকটা খালি, আর যেটা মোল্ডটা প্রোট্রুডেড, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ মোল্ড। কিভাবে করা যায়? খুবই সিম্পল প্রসেস। ওপেন মোল্ড টেকনিক বেসিক্যালি অনেকগুলো মোল্ডিং প্রসেসের একটা কমন গ্রুপ। তাহলে তুমি এখানে টেপিং এর মাধ্যমে ওপেন মোল্ড করতে পারো, হ্যান্ড ল্যাপের মাধ্যমে ওপেন মোল্ড করতে পারো, তুমি ফাইবার কে দিয়ে তারপর ছিল রেজিন পোর করার মাধ্যমে ওপেন মোল্ড করতে পারো, ডিফারেন্ট টাইপের ওপেন মোল্ড করতে পারো। ইভেন তুমি সিভিডি প্রসেসে ওপেন মোল্ড করতে পারো, ভ্যাপর ডিপোজিশনের মাধ্যমে ওপেন মোল্ড করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করছি দেখো, দ্য স্টার্টিং ম্যাটেরিয়ালস রেজিন, ফাইবার, ম্যাটস অ্যান্ড ওভেন রোভিংস, যেগুলো সো এইগুলো মেইনলি আমরা এখানে নিব। তার মানে আমাদের যে ফাইবার বা যে স্ট্রাকচারাল অংশটা আছে সেটা আমরা নিব, এন্ড দেন আমরা কি করব, একটা লেয়ার দিব রেজিন, তারপরে সেইটার উপরে আবার আরেকটা লেয়ার ফাইবার দিব, দেন আবার রেজিন দিব, এইভাবে করে আমরা বিল্ডিং আপ প্রসেসে এইটাকে থিকেনিং করতে পারি। সো এই হচ্ছে আমাদের ওপেন মোল্ড প্রসেস, খুবই ইজি। এই যেন জয়েন করেছে। আচ্ছা, যারা তোমার ক্লাসরুমে জয়েন করছো তারা একটু চেষ্টা করো এরপরে যদি আবার কখনো অনলাইন ক্লাস হয় তোমাদের ইউনিভার্সিটির আইডি দিয়ে জয়েন করতে। ইউনিভার্সিটির সরি আইডি না তো, ইমেইল অ্যাড্রেস আর কি, ইউনিভার্সিটির ইমেইল অ্যাড্রেস দিয়ে জয়েন করলে আমার এই অ্যাকসেপ্ট করার ঝামেলাটা থাকে না, আদারওয়াইজ প্রত্যেকবার আমার ঢুকে ঢুকে অ্যাকসেপ্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কমন রেজিন হিসেবে আমরা কি ইউজ করি, আমরা ডিফারেন্ট টাইপের থার্মোসেট এখানেও ইউজ করি, যেমন আনস্যাচুরেটেড পলিস্টার, ইপক্সিজ, এগুলো আমরা ইউজ করি। আর রিনফোর্সমেন্ট হিসেবে তোমার 8-10টা যে ধরনের ফাইবার রিনফোর্সমেন্ট আছে সেগুলোকেই আমরা ইউজ করি। মোল্ড কস্ট মাচ লেস, অর্থাৎ হচ্ছে মোল্ডের খরচ কম, কারণ এখানে সাধারণত কোনো কমপ্লেক্স শেপ আমরা তৈরি করি না, সুতরাং মোল্ড কস্ট এই জায়গাতে কম। ওপেন মোল্ড লিমিটেড অ্যাপ্লিকেশন, কারণ সব জায়গাতে ওপেন মোল্ড আসলে কাজ করে না। তো ওপেন মোল্ডের একটা সাব টাইপ হচ্ছে হ্যান্ড লেআপ মেথড। তাহলে হ্যান্ড লেআপ মেথড তোমরা অনেকেই থিসিস করতেছো পলিমারের উপরে, আমি ঠিক জানি না হ্যান্ড লেআপ মেথডে কি কেউ করতেছো কিনা আর কি। তোমাদের কেউ কি একটু আনমিউট করে বলো তো যে তোমরা কেউ হ্যান্ড লেআপে কোনো কিছু বানাচ্ছ কিনা, বা তোমাদের কোনো টার্গেট আছে কিনা সোফার? হ্যান্ড ল্যাব তৈরি করছো কেউ? না স্যার। না, তাহলে তোমাদের মধ্যে কেউ হ্যান্ড ল্যাবে যাচ্ছ না। যাক, তাহলে এইটা আসলে এই যে কেন যাচ্ছ না তোমরা, বিকজ এটা খুবই অবসলিট প্রসেস, এবং আহ, অনেকগুলো আসলে এখানে ইস্যু থাকে। তোমার প্রপার্টি কন্ট্রোল করা যায় না, প্রপার্টির মধ্যে অনেক বেশি অ্যানাইসোট্রপিক বিহেভিয়ার আমরা পাই। ঠিক আছে, সো এই 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 সমস্ত কারণে আমরা সাধারণত আহ, তোমার হ্যান্ড ল্যাবে যাই না। হ্যান্ড ল্যাব কি কাজ করে? হ্যান্ড ল্যাব হলো তুমি রেজিন নিবা, অ্যান্ড দেন ফাইবার নিবা। কন্টিনিউয়াস ফাইবার হলে এক রকমের, চপড ফাইবার হলে আরেক রকমের, বাট প্রসেসটা মোটামুটি সেম। দেন তুমি ওয়ান বাই ওয়ান লেইং আপ করবা ইউজিং ইউর হ্যান্ড। এখানে যে অসুবিধাগুলো হয় সেগুলো হচ্ছে ভয়েড থাকে অনেক বেশি ভেতরে তোমার সাবসারফেস জোনে, এই ভয়েডগুলো সাধারণত থাকে, এবং এরপরে তুমি যখন কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাবা তখন এইগুলো মানে ওই পয়েন্ট থেকে তোমার ব্রেক করাটা শুরু করে, তাহলে ক্যাটাস্ট্রফিক ফেইলিয়ার হতে পারে। দ্বিতীয় যে ব্যাপারটা হয়, লেয়ার বাই লেয়ারের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা অনেক সময় উইকার হয়। থার্ড যে ব্যাপারটা, রেজিন এবং ফাইবারের হোমোজেনিটি এটা বজায় থাকে না। ফোর্থ যে ব্যাপারগুলো, সেইটা আমরা যদি বলি যে এটা একটা মেসি প্রসেস, হ্যাঁ, এবং এটা আসলে এনভায়রনমেন্ট দ্বারাও অনেক সময় প্রভাবিত হয়, ময়েশ্চার বা আদার্স কন্টেন্টের কারণে এটা প্রভাবিত হয়। সুতরাং এই কারণে আমরা হ্যান্ড ল্যাবটাকে খুব একটা ইউজ করি না, বাট এটা অনেক আগে ইউজ করা হইতো। দেখো এই যে ওল্ডেস্ট ওপেন মোল্ড মেথড, এটা মোটামুটি 1940s এটা আসলে শুরু হয়েছিল, এবং এখনো কিছু কিছু জায়গাতে বড় বড় বোট যেগুলা কস্ট ইফেক্টিভ ওয়েতে বানানোর চেষ্টা করা হয়, বা ব্যক্তি পর্যায়ে বড় বড় বোট তৈরি করে, হাল তৈরি করে, সেইগুলো এখনো হ্যান্ড ল্যাব পদ্ধতিতে করে। বাট এই সেম হ্যান্ড ল্যাপেরই অ্যাডভান্স মেথড হচ্ছে এখন ভ্যাকুয়াম ব্যাগিং টেকনিক।
তাহলে একই রকমেরই তোমার আলটিমেট প্রোডাক্টটা বা টেকনিকটা ডিফারেন্ট। ওকে, এটা একটা লেবার ইন্টেন্সিভ, এগুলো করে নিও। তারপরে হচ্ছে আমি যদি বলি যে দেখো হ্যান্ড ল্যাব মেথডে কেমনে তুমি কি করতেছো, ফার্স্টে কি করবা, একটা ওপেন মোল্ড নিবা, তার মধ্যে স্প্রেইং করবা। এই স্প্রেইংটা করা যাতে হচ্ছে আমি খুব দ্রুত রিলিজ করে ফেলতে পারি, কুইক রিলিজ করা যায়, সুতরাং আমরা একটা রিলিজ এজেন্ট দিয়ে দেই বা একটা কোট অ্যাপ্লাই করি। তারপর আমরা এই যে সেই জেল কোট দিয়ে দিলাম, দেন আমরা এখানে কি করি, ধরো তোমার ফাইবার এবং রেজিনের যে মিক্সচারটা থাকে সেটাকে আমরা ওভার দ্য টাইম 1 বাই 1 অ্যাড করি এবং থিকেনিং করি। তারপর যখন এটা ফুললি কিওর্ড হয়ে যায় তারপর এটাকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে এই হলো আমাদের হ্যান্ড লেয়ার প্রসেস। ইনিশিয়াল এই জেলটা মেইনলি ইনিশিয়াল একটা স্টিকি অ্যাপ্রোচও কিন্তু মানে দিতে সাহায্য করে। সুতরাং মানে ব্যাপারটা হলো যে ও তোমাকে রিলিজ করতেও ইজি করে দেয়, কারণ ও কিওর্ড হয় না, আবার একদম ইনিশিয়াল পর্যায়ে ও একটা স্টিকিনেস দেয়। সুতরাং তুমি যদি ফাইবার অ্যালাইন করো একদম প্রাইমারিলি, তাহলে সেইটা স্প্রেড হয় ভালো, জেল অ্যাপ্লাই করলে সেটা স্প্রেড হয় ভালো। সুতরাং এই আমাদের জেল কোডটা খুব এখানে জরুরি। এই যে দেখো হ্যান্ড লেয়াপের মাধ্যমে আমরা সাধারণত রিলেটিভলি ইজি এবং কনভিনিয়েন্ট ওয়েতে বড় বড় শেপের জিনিসপত্র তৈরি করি। এই পুরো বোর্ডটা হ্যান্ড ল্যাপে তৈরি করা, ঠিক আছে? ওকে। এবং দ্য লার্জেস্ট মোল্ডিং এভার মেড ওয়াজ শিপ হাল। এই যে যে তোমার ব্রিটিশ রয়্যাল নেভির যে এই হালটা তৈরি করছিল 85 মিটার লম্বা, এই তোমার ইসের শিপের জন্য, এটাই হচ্ছে সব থেকে বড় হ্যান্ড লেয়াপ এবং ওপেন মোল্ড প্রসেসে তৈরি করা অবজেক্ট। এই হচ্ছে সেই, এটা একটা কাল্পনিক জাহাজ আমার সম্ভবত দিচ্ছে, নিশ্চয়ই সেই জাহাজটা না, বিকজ এই আধুনিক জাহাজের হাল তোমার হ্যান্ড ল্যাবে তৈরি করবে না। আচ্ছা দেখো অ্যাপ্লিকেশন কোথায়, যে বোট হাল, সুইমিং পুলস, লার্জ কন্টেইনার, বিভিন্ন ধরনের প্রপস তৈরি করে মুভির জন্য, সেইটা গেল। এরপরে আমরা যদি যাই এর থেকে আধুনিক প্রসেস যেটা, সেটাকে আমরা বলি যে স্প্রেইং আপ প্রসেস, ঠিক আছে? তাহলে স্প্রেইং আপ প্রসেস হচ্ছে আমার এর থেকে আধুনিক প্রসেস। তো বেসিক্যালি স্প্রেইং আপ প্রসেস কিভাবে কাজ করে, তুমি যদি বলতো স্প্রেইং আপ প্রসেস কিভাবে কাজ করতে পারে, নাম শুনেই তোমরা মোটামুটি বুঝতে পারছো। How does it work? Spray up method. স্যার স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা হয়। বুঝে গেছে? তাহলে স্প্রেইং প্রসেসে তুমি রেজিনকে স্প্রে করবে, তাহলে করো। কি করলা দেখো, লিকুইড রেজিন এন্ড চপ ফাইবারস আর স্প্রেড ইনটু অ্যান ওপেন মোল্ড। তাহলে এই জায়গাটাতে দুইটা জিনিসকে একসাথে স্প্রে করে, অর্থাৎ রেজিনকে আমি স্প্রে করছি এবং সাথে সাথে আমি আমার যে ফাইবারটা আছে সেটাকেও স্প্রে করছি। তাহলে এই জিনিসটা একটু উইয়ার্ড না, যে আমি ফাইবারকে কিভাবে স্প্রে করব, কারণ স্প্রে তো খুবই ফাইন নজল দিয়ে করতে হয়, তাহলে ফাইবার তো আমার ক্লগ হয়ে যাবে। সিস্টেমটা একটু ইন্টারেস্টিং, তুমি স্প্রের যে জেটটা, এই জেটের উপরে যদি সামহাও তোমার ফাইবারকে দিয়ে দিতে পারো, তাহলেই তোমার এই স্প্রেইং আপ প্রসেসটা হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা যদি পরের ছবিটাতে যাই, তাহলে দেখো এখন এই পুরো জিনিসটা কিন্তু আসলে একসাথে তোমার একটা নজলের মধ্য দিয়ে আসে, সুতরাং এরকম বাইরে দেখার উপায় নাই। হ্যাঁ, একটা সেট আপ হয়ে আসে। সেট আপটা কিরকম, একটা হাই স্পিড জেট, আমার এই হাই স্পিড জেট এই দিক থেকে বেরোচ্ছে এবং এর মধ্যে আমি একটা চপার বসায় দেই, অটোমেটিক চপিং সিস্টেম, এবং এটার ফ্লো রেট কন্ট্রোল করা যায়। এটা লাইন আছে অনেকগুলো, তুমি চাইলে কি পরিমাণ ফিড দিতে যাচ্ছ, সো আমরা ক্যালকুলেট করি যে রাফলি 25-30% ভলিউম লোডিং হবে, কতটুকু পরিমাণ দিলে ততটুকু পরিমাণের চপিং এটার সাথে মিক্স হইতে থাকে, এবং হাই স্পিড জেট আসলে এটাকে ফোর্স করে নিয়ে আসে। এবং এই জেটটার যে রেজিনটা আমরা ইউজ করি, এই রেজিনগুলো নর্মালি হাই ভিসকোসিটির হয়, মানে তোমার ভ্যাকুয়াম ব্যাগিং এর ক্ষেত্রে আমরা চেষ্টা করি লো ভিসকোসিটির রেজিন ইউজ করতে। ধরো আমাদের রেজিনের ভিসকোসিটি গ্রেড থাকে 1000 থেকে 2000 সেন্টিপোজ, আর এই ধরনের স্প্রে আপ মেথডের ক্ষেত্রে আমরা ফোর্সফুলি এটাকে অ্যাপ্লাই করি, বাট আমাদের রেজিনের ভিসকোসিটি হয় প্রায় 11,000 সেন্টিপোজ, তার মানে মোটামুটি 10-11 গুণ
বা 6 থেকে 10-11 গুণ বেশি থিক বা তোমার ভিসকোসিটি বেশি এই ধরনের রেজিনকে আমরা আসলে এই স্প্রে আপ মেথডে ব্যবহার করি। ডেফিনেটলি ফাইবারকে চপ করে দিচ্ছে, স্প্রে হয়ে এটা পড়ে যাচ্ছে, ব্যাস আমরা মোটামুটি যে আউটার শেপটা ছিল আমাদের ওপেন মোল্ডে সেই শেপ অনুযায়ী আমরা একটা নেগেটিভ ইমপ্রেশন পাই। ঠিক আছে, তাহলে এই যে দেখো যে নিচে আমার এই স্প্রে আপ মেথডে একজন ব্যক্তি তিনি স্প্রে করছে, বোঝা গেল? ওকে, তুমি এখানে ভ্যারি করতে পারো, তুমি চাইলে মাল্টিপল তোমার এই চপিং মেকানিজমে তুমি মাল্টিপল ফাইবারকে ইনকর্পোরেট করতে পারো। তবে যে সকল ফাইবারকে তুমি ইনকর্পোরেট করবা তাদের কি পরিমাণ রেশিও যাবে সেটাও একটা ম্যাটার করে, এবং তুমি তাদের কিভাবে মিক্স করবা সেটাও একটা ম্যাটার করে। ঠিক আছে, এই গেল আমার স্প্রে আপ প্রসেস। স্প্রে আপ প্রসেসের সুবিধাটা কি? সুবিধাটা এই যে আমরা হ্যান্ড লেআপ প্রসেসে যেভাবে করছি সেই প্রসেসটা বেশ ফাস্টার হয়, যদি একটু খরচ এখানে ডেফিনেটলি বেশি, সেটআপটা বেশি, বাট প্রসেসটা ফাস্টার। তাহলে এই যে দেখো একই কাজই মোটামুটি করা যায়, বোট বানানো যায়, বাথটাব বানানো যায়, আদার্স যে বডি পার্টস আছে অটোমোবাইল সেক্টরে সেগুলোকে বানানো যায় মোটামুটি আমাদের একই, হ্যাঁ হ্যান্ড ল্যাব প্রসেসরই জাস্ট অ্যাডভান্স ভার্সনটা। ঠিক আছে, অসুবিধাটা কি? অসুবিধাটা হলো যে ডেফিনেটলি তুমি স্প্রে করতেছো, তাহলে তুমি এই জায়গায় ছোট ছোট ফাইবারকে আসলে ইনকর্পোরেট করতেছো। সো আমার যখন স্ট্রেংথের প্রয়োজন পড়বে তখন সেটা কন্টিনিউয়াস ফাইবার যেভাবে একটু লোড নিতে পারতো, এই র্যান্ডমলি ওরিয়েন্টেড শর্ট ফাইবারগুলো সেইভাবে আসলে লোড নিতে পারে। সুতরাং এইটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হলো আমার রেজিনের ভিসকসিটি তোমার এখানে খুবই ভাইটাল। যদি কম ভিসকসিটির রেজিন নাও তাহলে দেখা যাবে যে রেজিন গুলো বেসিক্যালি গ্র্যাভিটির কারণে যে জায়গাতে মানে ফ্ল্যাট সারফেস ওই দিকে চলে আসবে, অর্থাৎ হচ্ছে তার ইনক্লাইন্ড সারফেস থেকে ওইটা অনেক সময় চোয়ায়ে চোয়ায়ে নিচে চলে আসতে পারে। সুতরাং এটা একটা বিগেস্ট কনসার্ন। তারপরে এটা নর্মালি ম্যানুয়ালি করা হয়। সো ম্যানুয়ালি যদি তুমি করো তাহলে দেখা যাবে যে কোথাও হয়তো তোমার স্প্রেটা বেশি পড়ছে, কোথাও স্প্রেটা কম পড়ছে। সুতরাং এই যে থিকনেসের একটা ইস্যু কিন্তু এই স্প্রে মেথডে থাকতে পারে। প্লাস সব ফাইবারকে তুমি এর সাথে অ্যাড অনেক সময় করতে নাও পারো, এটা একটা অসুবিধা। সাধারণত যে সকল ফাইবারের তোমার হাই শেয়ার কি বলে স্ট্রেংথটা বেশি তাদেরকে আমরা সাধারণত স্প্রে আপ টেকনিকে আমরা ওইভাবে করে ইনকর্পোরেট করতে পারি না। ঠিক আছে, তাহলে এইগুলো কিছু অসুবিধা বা লিমিটেশন সেটা আছে। এরপরে দেখো তাহলে এই যে যতগুলো আমি বললাম এটার থেকে বেটার হচ্ছে আমার ভ্যাকুয়াম ব্যাগ। তাহলে ভ্যাকুয়াম ব্যাগিকেও আমার মোল্ডটা ওপেন মোল্ড, বাট আমার যে কম্পোজিটটা তৈরি হবে আমার কম্পোজিটটা কিন্তু ভ্যাকুয়াম ব্যাগের মধ্যে তৈরি হবে। তার মানে এখানে একটা আলাদা ফিল্ম থাকে, মোটা ফিল্ম থাকে, এবং সেই ফিল্মটা বেসিক্যালি আমার লোড ডিস্ট্রিবিউশনে হেল্প করে। কারণ আমি যখন ভ্যাকুয়াম করে ফেলতেছি তখন গ্র্যাভিটি মানে তোমার যে প্রেশারটা অর্থাৎ অ্যাটমসফেরিক যে প্রেশার, এই প্রেশারটা কিন্তু সমভাবে ডিস্ট্রিবিউটেড হয়। সুতরাং এইটা একটা জিনিস যে এটাও কিন্তু ফোর্সে কাজ করে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে যেমন হট প্রেসে আমরা ফোর্স দিয়ে করি, এইখানেও আমরা 1 অ্যাটমসফেরিক ফোর্স অ্যাপ্লাই করি। ঠিক আছে, যখন আমরা ভ্যাকুয়াম করে ফেলি 10⁻³ থেকে 10⁻⁵ প্যাসকেলে, তখন কিন্তু এই ট্রিমেন্ডাস অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু এই ব্যাকের উপরে কিন্তু পড়ে। সুতরাং এটাও আমাদের একটা কাইন্ড অফ পজিটিভ প্রেশার ব্যাক মোল্ডিং সিস্টেম। তাহলে আমরা এখানে একটু দেখি যে কিভাবে আমরা এটাকে তৈরি করি। এটাকে তৈরি করার জন্য তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ফাইবারের রেগুলার অ্যালাইনমেন্ট লাগবে। অর্থাৎ তুমি ধরো এই যে নিচে একটা লেয়ার দিছে, এটা কমপ্লিটলি হচ্ছে এটা ফাইবার লেয়ার। আমাদের এই সেটআপটা আছে, কেউ যদি তোমার ভ্যাকুয়াম ব্যাগিং এর মাধ্যমে পলিমার তৈরি করতে চাও তাহলে সে আমার সাথে যোগাযোগ করো। এটা আমাদের এই সেটআপটা আছে। ঠিক আছে, তো তুমি ফাইবারকে কি করবা, অ্যালাইন করবা, ওরিয়েন্ট করবা কয়েকটা লেয়ারে তুমি যেভাবে ফাইবার দিতে চাও। তো তোমার
স্ট্যাকিং সিকোয়েন্স কেমন হবে সেটা তুমি ফিক্স করবা। ফিক্স করার পরে তারপরে তুমি কি করবা, এটা চারপাশে, আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে যদি দেখি, এই যে এই যে এই যে এই যে এটা এটা দেখো, দেখো এটা রিয়েল লাইফে, এটা ছবিটা ভালো। এখানে খেয়াল করো, এই যে নিচে যেটা দেওয়া হয়েছে এটা আমাদের নন স্টিকি একটা সারফেস দেওয়া হয়েছে। এটা যে কোনো কিছু হইতে পারে। আমাদের এখানে আমরা গ্লাস ইউজ করি, আমাদের একটা লম্বা গ্লাস প্লেট আছে মোটা, সেই গ্লাস প্লেটটা আমরা ইউজ করি। এটা হচ্ছে আমাদের নন স্টিকি সারফেস। এই সারফেসের উপরে আমরা এরপরে ধরো তুমি পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করতে পারো, তুমি সিলিকন মোল্ড রিলিজ এজেন্ট অ্যাপ্লাই করতে পারো। তো সাধারণত আমরা মোল্ড রিলিজ এজেন্ট দিয়ে একটু ডিফিকাল্টিস ফেস করি এটাকে উঠায় নিয়ে আসতে গেলে। তো আমরা সাধারণত কি করি, পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করি খুব থিন লেয়ারে। দেন আমাদের কাজ কি হয়, আমাদের কাজ হচ্ছে এটা চারপাশে, অর্থাৎ তুমি যেখানে আমার মোল্ড সেট করবা, তারপর আচ্ছা অ্যাপ্লাই করলা, দেন তুমি তোমার ফাইবার গুলোকে রাখলা ওয়ান বাই ওয়ান, ওয়ান আপন ওয়ান। তুমি তোমার স্ট্যাকিং সিকোয়েন্স মেনটেন করে তুমি তোমার ফাইবারকে রাখার পর তোমাকে যে কাজটা করতে হবে, এই এটার উপর একটা মেশ ফেব্রিক দিতে হয়। হ্যাঁ, একটা পাতলা ব্যাগের মতো, মানে ধরো আমাদের লাইলনের যে ধরনের জালের মতো থাকে না, খুবই মিহি ছিদ্রের, ধরো 100 বা 200 মাইক্রন এইরকম ছিদ্রের। বা আমি যদি মেশ সাইজ হিসেবে বলি, তাহলে ধরো তোমরা তো সিভ করে আসছো অলরেডি, তো তোমরা তো মোটামুটি জানো যে সিভের আমাদের বিভিন্ন মেশ নাম্বার থাকে, ধরো 200 মেশ সাইজের ওরকম ধরো মেশ, বা না 200 বেশি বড় হয়ে যায়, ধরো 1000 মেশ সাইজের মেশ, ওরকম আমরা একটা ফেব্রিকের মতো দিই। এটা কি করে, এই ফেব্রিকটা এতটুকু হইতে হবে যেন এটা তোমার রেজিনকে পাস করতে পারে, অর্থাৎ এটা যেন রেজিনের জন্য পারমিয়েবল। তাহলে ওইটা আমরা কেন দেই, ওইটা দেই যাতে ফাইবার আমরা টেনে ওইটা ছিঁড়ে ফেলতে পারি। হ্যাঁ, তুমি যখন রেজিনকে পাস করবা, তো রেজিন যদি তুমি সরাসরি ফাইবারের মধ্যে পাস করো, তাহলে দেখা যাবে কোথাও রেজিনের পরিমাণ বেশি, কোথাও রেজিনের পরিমাণ কম, ফাইবারের সাথে আসলে এক্স্যাক্টলি হোমোজেনিয়াসলি এটা পাস হবে না। সুতরাং আমরা কি করি, ওপরে একটা এরকম লাইলনের খুব ফাইন মেশের, ধরো 1000 মেশ এরকম মেশের আমরা একটা ফেব্রিককে দিয়ে দেই। তাহলে এরপরে যখন আমাদের স্যাম্পলটা হয়ে যাবে, আমরা টেনে ওইটাকে উঠায় ফেলতে পারি। তাহলে এইটা আমরা করি। এরপরে আমরা কি কাজটা করি, আমরা তার উপরে মোটা মোটা জালি একটা দিই, যেটা অনেক মোটা জালি, ধরো এইবার 200 মেশ সাইজের একটা জালি দিই। তার উপরে আমরা কি দিই, তার উপরে আমরা প্লাস্টিকের একটা ব্যাগ দিই। তাহলে এটা হচ্ছে আমার সেই ভ্যাকুয়াম ব্যাগ। এবং এই ব্যাগের তাহলে চারপাশে, তাহলে তো তুমি তো ভ্যাকুয়াম করতে হবে, তাহলে চারপাশে আমাদের একটা টেপিং সিস্টেম দিয়ে আটকায় দিতে হবে। তাহলে যে টেপিং সিস্টেমটা দিয়ে আমাদের আটকায় দিতে হবে, এই টেপিং সিস্টেমটা সাধারণত আমরা বোথ সাইডের যে বিউটাইল নাইট্রাইডের টেপগুলো আছে ওইগুলো ইউজ করি। আমরা নর্মালি বোথ সাইড টেপ ইউজ করি না। কেন ইউজ করি না, কারণ এটা হিউজ প্রেসারে থাকবে, তো চারপাশ থেকে কিন্তু তোমার বাতাস চাপ দিবে। আবার সিলিং এর একটা ইফেক্ট আছে। সো আমরা বিউটাইল নাইট্রাইডের যে টেপগুলো ইউজ করি, এই টেপগুলো তোমার যে কোনো ভাবে তুমি যদি যতবার এটাকে ছিঁড়ো আবার চাপ দিলে এটা এক হয়ে যায়। সো এইটা খুব ভালো একটা সিলেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা বিউটাইল নাইট্রাইডের টেপ দিয়ে চারপাশে কভার করে দেই, এবং এখানে একটা ইনলেট দেই, যে দেখো একটা ইনলেট আছে, অর্থাৎ তোমার এক জায়গা থেকে রেজিন ঢুকবে আর এক জায়গা দিয়ে তোমার বাতাস বের হয়ে আসবে, সুতরাং একটা ইনলেট একটা আউটলেট আছে। তো আমি ধরলাম যে এইটা যদি আমার এইটাতে খেয়াল করো, এইটাতে তুমি মোটামুটি বুঝবা। এইদিকে দেখো এই যে ভ্যাকুয়াম ভালভ, সো এটা যদি আমার আউটলেট হয়, অর্থাৎ এটা আমাকে ভ্যাকুয়াম করতে সাহায্য করতেছে, ভেতরের সব বাতাস সে বের করে নিয়ে আসতে সাহায্য করতেছে। তাহলে এখন তো আমার রেজিনকে পাস করতে হবে, তাহলে রেজিনকে পাস করবো কিভাবে, আমার ডেফিনেটলি একটা ইনলেটও লাগবে। তাহলে এখানে সেই জিনিসটা ওইভাবে নাই, বাট একটা তোমার রেজিন ইনলেট থাকবে, একটা রেজিন আউটলেট থাকবে। ঠিক আছে, একটা রেজিন ইনলেট থাকবে, একটা রেজিন আউটলেট থাকবে। এন্ড দেন আমি যে কাজটা করব সেইটা, তোমার ওই রেজিন ইনলেট রেজিন দিয়ে রেজিন যাবে, আউটলেট রেজিন দিয়ে সে যখন ভ্যাকুয়াম করে ফেললা, তারপরে তুমি এই নবটাকে বন্ধ করে দিবে। সবচেয়ে ভালো হতো যদি তোমরা মানে প্র্যাকটিক্যালি দেখতে পারতাম। এই নবটাকে বন্ধ করে দিলে এর মধ্যে তো অনেকগুলো মানে হাই প্রেসার ভ্যাকুয়াম জোন, সুতরাং তুমি যখন এখান থেকে রেজিনের লাইনটা অন করে দিবা, তখন রেজিন কিন্তু আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে পাস হবে। এবং এখানে একটা রিজার্ভারও রাখে, সো আমরা অনেক সময় এই রিজার্ভার
রেখে সেখানে আমরা রেজিনটাকে স্টোর করি। এখন এই পুরো প্রসেসটাই আমাদের ভ্যাকুয়াম ব্যাগিং প্রসেস। বাট এই ভ্যাকুয়াম ব্যাগিংকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটু নিশ করে, ইনফ্যাক্ট তিনটা ভাগে। কিরকম? একটা অংশ হচ্ছে ভ্যাকুয়াম ইনফিউশন মোল্ডিং। তাহলে আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললাম এটা হচ্ছে ভ্যাকুয়াম ইনফিউশন। ভ্যাকুয়াম ইনফিউশন মানে তুমি রেজিনটাকে ইনফিউজড করতেছো। এখন তাহলে ভ্যাকুয়াম ব্যাগিং আর ভ্যাকুয়াম ইনফিউশন মোল্ডিং এই দুইটা আসলে মানে একসাথে রিলেট করা যায় কিভাবে? রিলেট করা যায় এইভাবে যে ভ্যাকুয়াম ব্যাগিং এর ক্ষেত্রে তুমি রেজিন অলরেডি আছে এই রকমের একটা ফাইবার, ইমপ্রেগনেটেড ফাইবারকে তুমি যদি দিয়ে এরপরে যদি তুমি ভ্যাকুয়াম করে ফেলো তাহলে সেটা চাপ দিবে। আর আমি যদি চাপ দিয়ে রেজিনকে বের করে ফেলি, মানে সরি ভ্যাকুয়াম করে ফেলি, এরপরে আরেক জায়গা থেকে রেজিনকে সাপ্লাই করি, তাহলে রেজিন শুধু ফাইবারের মধ্যে পেনিট্রেট করবে। তাহলে এইটুকুই বেসিক্যালি এটার মধ্যে পার্থক্য, বাট এছাড়া আর বাকি সব প্রসেসই এক। এখন এই ভ্যাকুয়াম ব্যাগিং, ভ্যাকুয়াম ইনফিউশন মোল্ডিং আর ভ্যাকুয়াম অ্যাসিস্টেড রেজিন ট্রান্সফার মোল্ডিং ফান্ডামেন্টালি প্রায় কাছাকাছি, কিছুটা হালকা পাতলা হচ্ছে এদের মানে অ্যাপ্লিকেশনগত কিছু চেঞ্জেস আছে। ঠিক আছে, তাহলে অনেক সময় তোমার এই ভ্যাকুয়াম ইনফিউশন মোল্ডিং গুলো তো বেসিক্যালি মানে সাকসেসিভ ইটারেশনের মাধ্যমে আসছে। সো একদম ইনিশিয়াল বা আর্লি স্টেজটা ছিল আমার ভ্যাকুয়াম ব্যাগিং। তাহলে আমি যদি এখন তোমাকে যদি একদম শুধু ভ্যাকুয়াম ব্যাগিং এর কথা বলি তাহলে কি হবে? ভ্যাকুয়াম ব্যাগিং এ জাস্ট আমি একটা মাত্র ভ্যাকুয়াম করার জায়গা রাখবো, আর আমি ইমপ্রেগনেটেড ফাইবারকে বা আমার যদি ফেব্রিক থাকে সেটাকে আমি ওয়ান বাই ওয়ান স্ট্যাকিং করব। তারপরে আমি যখন এটাকে ভ্যাকুয়াম করে ফেলবো তখন কি হবে? ভেতর থেকে সমস্ত এনভায়রনমেন্ট চলে গেল এবং এনভায়রনমেন্ট মানে অ্যাটমসফেরিক প্রেসারে এটা কম্প্রেসড হইতে থাকলো। তাহলে শুধু এতটুকু করলে ভ্যাকুয়াম ব্যাগিং। বাকি সব সিলেন্টের প্রসিডিওর একই। কিভাবে সিলেন্ট করতে হয়? সাইডে বিউটাইল টেপ দিয়ে দিতে হয়, অ্যান্ড দেন বিউটাইল টেপ তোমার এই বাতাসকে মানে ব্যাগটাকে ভ্যাকুয়াম করতে সাহায্য করে। আমরা মোল্ড রিলিজ করার জন্য একটা মেশ ফাইবার ইউজ করি। এই হলো আমাদের মোটামুটি প্রসেস। ওকে, ভিআইএম এ আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমরা যখন রেজিনকে পাস করি তো তখন যেন এটা হোমোজেনিয়াসলি সব জায়গা দিয়ে পাস হতে পারে, এই কারণে আমরা স্পাইরাল পাইপও ইউজ করি। বাট সেটা আমরা আরেকটু যখন ভিআইএমটা দেখবো তখন আরো ভালো ক্লিয়ার হবে। বাট ওভারঅল ফুল প্রসেসটা একই রকম। ভ্যাকুয়ামের মাধ্যমে তুমি কম্পোজিট তৈরি করতেছো, অ্যাটমসফেরিক প্রেসার এখানে কাজ করতেছে এবং ওভারঅল তোমার পুরো জিনিসটা কিওর্ড হচ্ছে আন্ডার ভ্যাকুয়াম। সুবিধাটা কি? সুবিধা হলো বাইরের ইন্টারফারেন্স কম হয়, যেহেতু আমাদের প্রেসারটা বাতাসের প্রেসার সব দিকে সমানভাবে মানে অ্যাটমসফেরিক প্রেসার সব দিকে সমানভাবে যায়, সুতরাং কোনো ভ্যারিয়েশন হওয়ার চান্স নাই। ইভেন যদি আমার আপার সারফেসে একটু যদি ওয়েভিনেসও থাকে, কোথাও আমার রেজিন ধরো আমার ফাইবার একটু বেশি থিক ফাইবার, কোথাও ফাইবার একটু থিন ফাইবার, তো আমি যখন প্রেস করব তখন হয়তো সেই ফ্ল্যাট কম্প্রেসরটা সব জায়গায় সমান প্রেসার দিতে পারবে না, যে সারফেসটা একটু নিচু সে হয়তো প্রেসার পাবে না। বাট ভ্যাকুয়াম ব্যাগিং এর ক্ষেত্রে যেহেতু সরাসরি অ্যাটমসফেরিক প্রেসার, প্রত্যেকটা জায়গাতে সমান প্রেসার অ্যাপ্লাই করে, সুতরাং প্রেসার ডিস্ট্রিবিউশন ইভেনলি হয়। এছাড়াও এনভায়রনমেন্টের যে ময়েশ্চার বা আদার্স যে কন্টেন্টগুলো যেগুলো আমার রেজিন কিওর্ডের সময় হ্যাম্পার করতে পারি, এইগুলো আসলে এখানে থাকে না। সুতরাং এইগুলো বেসিক্যালি আমাদের সুবিধা। অসুবিধা কি জিনিস? একটা বড় অসুবিধা তোমার এটার সাইজ লিমিটেশন। তুমি চাইলে আনলিমিটেড সাইজের জিনিস বানাইতে পারবা না, কারণ তোমার ভ্যাকুয়াম ব্যাগিং বা এই সেটআপের একটা লিমিটেশন থাকবে। এইটা একটা অসুবিধা। কমপ্লেক্স শেপ এখানে ওইভাবে করে তৈরি করাটা একটু ডিফিকাল্ট ডেফিনেটলি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যদি খুব বেশি মানে অতিরিক্ত ভ্যাকুয়াম করে ফেলি, অর্থাৎ যদি হচ্ছে মানে অতিরিক্ত তোমার যদি ভেতরে কি বলে ভ্যাকুয়াম থাকার কারণে প্রেসারটা যদি অ্যাটমসফেরিক প্রেসারটা যদি বেশি হয়, তাহলে কিছু কিছু রেজিনের ক্ষেত্রে সাধারণত যে সকল রেজিনের ফ্লুইডিটি একটু বেশি সেগুলো অনেক সময় বের হয়ে আসে, আর ফাইবার থেকে চাপ খাওয়ার কারণে রেজিনটা বের হয়ে আসে। সুতরাং তখন আমার ওভারঅল স্ট্রেংথ বা কম্পোজিটটা উইকেনিং হয়ে যায়। এই একটা সুবিধা এখানে আছে। এছাড়া ভালো প্রসেস। এটাকে ডিসকন্টিনিউয়াস ফাইবার দিয়েও করা যায়, কন্টিনিউয়াস ফাইবার দিয়েও করা যায়।
তুমি ডিসকন্টিনিউয়াস ফাইবার দিয়ে করতে চাও তাহলে তোমার উপর এবং নিচে ল্যামিনেশন যেটা বা স্যান্ডউইচ স্ট্রাকচারের মাঝখানে তোমার ডিসকন্টিনিউয়াস ফাইবার থাকবে, উপর এবং নিচে সলিড থাকবে। তুমি যদি শুধুমাত্র ফ্যাব্রিক দিয়েই করতে চাও যেগুলো উইভেন করা, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের কোনো লিমিটেশনস থাকে না। ঠিক আছে, আপার সারফেসে তুমি কখনোই একদম ডিসক্রিট বা চপড ফাইবার এগুলো আপার সারফেসে রাখতে পারবে না, প্রবলেম হয় আর কি, প্রপার্টি ডিগ্রেড করে। ওকে, সুতরাং এই যে দেখো আমরা যদি বলি এখানে এই যে উপরে এবং নিচে দুইটা ল্যামিনেশন আছে এবং তোমার এখানে প্রিপ্রেগ ইউজ করা হয় অথবা প্রিপ্রেগই ইউজ করে রেজিন ইমপ্রেগনেটেড, দেন এটাকে চাপ দেওয়া হয়। সো এই যে ভ্যাকুয়াম গেজ, তুমি কতটুকু ভ্যাকুয়ামে এটাকে করবা সেটা ডিপেন্ড করে। গেল এই যে ব্রিদার ক্লথ যেটা আমরা বলতেছি, ব্রিদার ক্লথটাই বেসিক্যালি মেশ ফাইবার, যেটাকে আমরা ব্রিদার ক্লথ বলি। ওকে, পিল প্লাই তোমার এটাকে উঠায় নিয়ে আসতে সাহায্য করে। সো এই যে যত কিছু দেখতেছো পিল প্লাই, ব্রিদার ক্লথ, এই সবগুলো জিনিসও কিন্তু আমাদের ভিআইএম ও থাকে। ঠিক আছে, পুরো জিনিসটা হচ্ছে একটা ভিআইএম। দ্যাটস ইট। এই যে ইউজ অ্যাটমসফেরিক প্রেসার টু লাইক এগুলো যা আছে এগুলো করে দিও। reinforced impregnated with resin distribution. ওকে, গেল। এরপরে দেখো ভ্যাকুয়াম ব্যাগ মোল্ডিং, এক্সাম্পল অফ সিমেন্ট কম্পোজিটস রেজিন ইনফিউশন মোল্ডিং প্রসেস। সো এই লোকটা বেসিক্যালি কি কাজ করছে, মানে তার এইখানে ইটা কি, কন্ট্রিবিউশনটা কি, মানে তার কন্ট্রিবিউশনটা খুব সিম্পল। এই লোকটা বলছে যে আমি যদি বড় কোনো এই ধরনের জিনিস তৈরি করি, হ্যাঁ, ভ্যাকুয়াম ব্যাগিং করি, ধরো বড় একটা জিনিস, তাহলে আমার পাম্পটা দেখো, এই এই লোকটা কিন্তু বেসিক্যালি ভিআইএম, এই যে এইটা কিন্তু কাইন্ড অফ ভিআইএম টেকনিকের মতো হয়ে গেছে। এটা কিন্তু 100% পিওর ভ্যাকুয়াম ব্যাগিং না, হ্যাঁ, এটা একটু ভিআইএম টাইপের। তো এই লোকটা কি করছে, এই লোকটা দুটো জিনিস বলছে। উনি দেখছে যে যখন আমি বড় কোনো অবজেক্ট তৈরি করতে চাই, তখন আমার যদি রেজিনটা এক কোণা দিয়ে যায় আর আমার যদি ভ্যাকুয়াম আরেক কোণায় থাকে, তাহলে এই জিনিসটা পুরোটা অকুপাই করতে রেজিনের হিউজ পরিমাণ সময় লাগে, এবং ততক্ষণে যদি আমার এটা মিক্সড করা রেজিন হয় তাহলে সেটা সলিডিফাই হওয়া শুরু করে বা তার ভিসকোসিটির চেঞ্জেস হওয়া শুরু করে। তো তখন আমার কিছু গ্যাপ থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে দুইটা ডিফারেন্ট, মানে তুমি যদি স্পাইরাল পাইপ দিয়ে দুইটা ডিফারেন্ট, মানে স্পাইরাল পাইপ দিয়ে তুমি যদি কিছুটা স্ট্যান্ডার্ড এরিয়া পর্যন্ত তুমি যদি একটা মাত্র ইনলেট দিয়ে রেজিনকে সাপ্লাই দাও, তাহলে দেখা যায় ওরা যখন যেখানে মিক্স হয় শেষের দিকে যে ওইখানে একটা মানে মিক্সিংটা হোমোজেনিয়াস হয় না, অর্থাৎ দুইটাই সলিডিফাই হয়ে গেছে, কাছাকাছি আসছে, তো একটা বর্ডার লাইন দেখা যায়। তো উনি এই প্রবলেমটা ওভারকাম করার জন্য কি করলেন, খুব সিম্পল একটা টেকনিক। উনি বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা মাল্টিপল ইনলেট ইউজ করে দাও। তাহলে যে সিমেন্ট কম্পোজিটস রেজিন ইনফিউশন মোল্ডিং, দেখো এখানে কিন্তু রেজিন ইনফিউশন, তার মানে ভিআইএম প্রসেসিং। সো এখানে ইনফিউজড করতেছে উনি রেজিনটা, বাট উনি রেজিনটাকে ইনফিউজড করতেছে একটা মাত্র ইনলেট দিয়ে না, রাদার উনি কয়েকটা ইনলেট দিচ্ছে এবং সবগুলো ইনলেট থেকে একসাথে তোমার ফ্লো হচ্ছে। তাতে কি হবে যে আমার খুব ফাস্টার টাইমের মধ্যে পুরো কম্পোজিটটা রেজিন দ্বারা সোপ ইন হয়ে যাবে এবং রেজিন আসলে ততক্ষণেও অতটা সলিডিফাই হওয়া শুরু করে না, সুতরাং তাদের চেন বন্ডিং বা চেন ফর্মেশনে কোনো প্রবলেম হবে না বা কোনো আমরা আলাদা সেপারেটেড জোন দেখতে পারবো না, অর্থাৎ মিক্সিংটা ভালো হবে, কোনো ধরনের মাঝখানে উইকার জোন তৈরি হবে না, যেটা অলরেডি সলিডিফাই হওয়ার কারণে রেজিন ফ্লো হয় না, এরকম কিছু হবে না। তাহলে এই যে জাস্ট ওনার মাল্টিপল ইনলেট ইনকর্পোরেট করার টেকনিক, এইটাকেই উনি বলতেছে যে সিমেন্ট কম্পোজিটস রেজিন ইনফিউশন মোল্ডিং প্রসেস। তাহলে আমরা কি বুঝলাম, যে যদি আমাদের বড় অবজেক্ট হয় তাহলে মাল্টিপল আমাদের ইনলেট দিতে হবে, এটাই বেসিক্যালি এই এসসিআরআইএল প্রসেস। ঠিক আছে, ওকে। এখন এটা দিয়ে কত বড় বড় কিছু করা যায়, এটা দিয়ে অনেক বড় বড় কিছু করা যায়। যেমন তোমার মোটামুটি মাছ ধরা
ট্রলার পর্যন্ত বানায় ফেলা যায় এরকম একটা দিয়ে। তারপর ধরো বড় কোনো ইন্ডাস্ট্রি তুমি দিচ্ছ, যেটার একটা উপরে তুমি ছাদ দিবা, তাহলে এই ছাদটা আমরা সাধারণত লাইট ওয়েট ছাদ দেই, একটু আবার আলো ধরো তোমার আসার জন্য কিছুটা সেমি ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করি। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই রুফের যে টিন আমরা বলতেছি, এটা তো টিন না বেসিক্যালি। সো এই কম্পোজিটটাও তোমার এই প্রসেসে তৈরি করা যেতে পারে। অনেক বড় বড় অবজেক্ট, ফ্ল্যাট অবজেক্ট, এগুলো তৈরি করা যেতে পারে, নৌকা তৈরি করা যেতে পারে। এইগুলো সব এই প্রসেসে তৈরি করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী আমি মাল্টিপল, ইভেন থাউজেন্ডস হতে পারে, থাউজেন্ডস এই ধরনের ইনলাইন এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সো এটাই হচ্ছে আমার এই প্রসেস। এই জায়গাটাতে একটা ভালো সুবিধা আছে, সে ভালো সুবিধাটা সাধারণত হ্যান্ড লেআপ বা ওইগুলোতে আমরা বলছি 30-35% পর্যন্ত তোমার ফাইবার লোডিং অ্যাচিভ করা যায়। আমরা যদি এই ভ্যাকুয়াম ব্যাগিং টেকনিক করতে পারি সিমেন্ট টেকনিকে, অথবা তোমার যদি প্রিপ্রেগ ইউজ করে, তাহলে এখানে ফাইবার লোডিংটা এর আগে যেরকম প্রিপ্রেগে যেরকম ছিল প্রায় 60-70%-এর মতন, সেই রকমের অ্যাচিভ করা এখানে সম্ভব। অর্থাৎ হাই ফাইবার লোডিং এটা অ্যাচিভ করতে পারে। ঠিক আছে, এটা আরেকটা প্রসেস আছে আমাদের অটোক্লেভ প্রসেস। সেই অটোক্লেভ প্রসেসে মোটামুটি যে ধরনের বা যে কোয়ালিটির কম্পোজিট তৈরি করা সম্ভব, এই এসসিআরআইএমপি প্রসেসেও সেই টাইপের তোমার কম্পোজিট বানানো প্রায় সিমিলার কোয়ালিটি কম্পোজিট বানানো সম্ভব। কারণ অটোক্লেভেও কিন্তু আমরা হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে কাজ করি, এখানেও ভালো প্রেসার অ্যাপ্লাই করা যায়। ওকে, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যেহেতু ভ্যাকুয়ামে কাজ করতেছি, আমার এই ধরনের ভয়েড এলিমিনেশন খুবই ভালো। তারপর তুমি চাইলে অনেক বড় একটা কম্পোজিট তুমি তৈরি করতে পারবে একটা সিঙ্গেল রানে। হ্যাঁ, সো প্রপার্টির হোমোজেনিটি এখানে বজায় থাকবে। তারপর আরো যে হাই ফাইবার ভলিউম মানে হাই ফাইবার ভলিউম ফ্র্যাকশন যেটা, হ্যাঁ সেটা তো আমি বললাম যে ওটা তো বেশি থাকবে। তাহলে এইগুলো আমাদের সুবিধা, হাই ফাইবার ভলিউম ফ্র্যাকশন এটা সুবিধা। ভয়েড এলিমিনেশন করা যায় সাধারণত 3% বা তার থেকেও কম ভয়েড, ইভেন অনেক সময় একদম ভয়েডলেস এরকম করা সম্ভব, কারণ ভ্যাকুয়াম থাকে। আনপ্রেসিডেন্টেড স্কেল যেটা আমরা বলতে পারি, অনেক বড় সাইজের জিনিস তৈরি করা যায় একটা সিঙ্গেল রানে, সেটা আমরা এই পদ্ধতিতে তৈরি করতে পারি। তাহলে ভ্যাকুয়াম ইনফিউশন প্রসেস সিমেন্ট বলতে। ওকে, এরপরে যে দেখো এটার একটা ভ্যাকুয়াম ব্যাগ মোল্ডিং, এইটার একটা এই যে উদাহরণ দেখতেছো। সো এইটা কিন্তু মেইনলি প্রিপ্রেগ দিয়ে না, এটা কিন্তু ভিআইএম দিয়ে তৈরি করা হচ্ছে। সো এইবার দেখো এই যে আমাদের এটাতে আমরা কি লিখছি, প্রিপ্রেগ লেআপ অটোক্লেভ মোল্ডিং। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু অটোক্লেভ প্রসেসে যাই। এটা তোমরা মোটামুটি এই যে প্রিপ্রেগ লেআপ অটোক্লেভ মোল্ডিং আমি একটু আগে বলছি। অটোক্লেভ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কি অটোক্লেভ কি জিনিস এটা জানো? না স্যার। তোমাদের তো শোনার কথা অটোক্লেভ। অটোক্লেভ নাম কেউ শোনোনি? সো কেউ শোনো নাই? অটোক্লেভ এই তো কোন ইন্ডাস্ট্রিতে, তোমরা কি কেউ ইন্ডাস্ট্রি ভিজিট করছো এখন পর্যন্ত না করো নাই? বিটেকে গেছে শুরু, বিটেক। শুধু বিটাকে জেলাম ইন্ডাস্ট্রি এটা তো ইন্ডাস্ট্রিতে যাওয়া হয় না, এই কারণে তাহলে না স্যার। তো সাধারণত ধরো আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও ইভেন যাও, ওখানে বয়লার অটোক্লেভ এই জিনিসগুলো বেসিক্যালি থাকে। অটোক্লেভ অনেকটা বয়লারের টাইপের। বয়লারে বেসিক্যালি তোমার স্টিম জেনারেট করে, বাট এটা একটা হাই প্রেসার ভেসেল। অটোক্লেভ ইন এ সেন্স এটা হাই প্রেসার ভেসেল এবং হাই টেম্পারেচার এবং হাই প্রেসার ভেসেল। আমি একটু আগে তোমাকে বলছিলাম যে অটোক্লেভ আসলে হাই টেম্পারেচার এবং হাই প্রেসার দিয়ে কাজ করে। তো তুমি ধরো কোন একটা কিছুকে, ধরো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, ধরো ফার্মাসিউটিক্যালস, ওরাও
অটোক্লেভ ইউজ করে অনেক সময় স্টেরিলাইজ করার জন্য, বা হসপিটাল অটোক্লেভ ইউজ করে স্টেরিলাইজ করার জন্য। তুমি কোনো একটা কিছুকে জীবাণুমুক্ত করবা, সেটাও তুমি অটোক্লেভে করতে পারো। সো এটা হচ্ছে একটা প্রেসার ভেসেলের মতো, সাধারণত সিলিন্ড্রিক্যাল শেপেরই হয় মোস্টলি। কোথাও কোথাও চারকোনা শেপেরও অটোক্লেভ হতে পারে, এটাও পসিবল। এবং এইটা যে কাজ করতে পারে, এটা একাধারে প্রেসার জেনারেট করে, হিউজ পরিমাণ প্রেসার জেনারেট করতে পারে এবং হাই টেম্পারেচার অ্যাচিভ করতে পারে। কত ডিগ্রি হাই টেম্পারেচার? সাধারণত ধরো আমরা যদি বলি যে, মানে এটা ডিপেন্ড করে, ধরো বিভিন্ন অটোক্লেভ বিভিন্ন টেম্পারেচার অ্যাচিভ করতে পারে, বাট আমাদের থার্মো সেটিংস এর জন্য তো আমাদের মোটামুটি ধরো 100 কত 20 থেকে 80, এর এর 80-র বেশি আসলে যায় না, আসলে ধরো 120 থেকে 180 এই ধরনের টেম্পারেচারে আমরা থার্মো সেটিংস এর চেইন ফরমেশনটা আমরা সাধারণত যদি খুব মানে এগ্রিভেট করতে চাই অনেক ফাস্টার ওয়েতে, তাহলে আমরা এই টেম্পারেচারে আমরা রাখতে পারি। সো মোটামুটি এই অটোক্লেভগুলো যেগুলো আমরা কম্পোজিট তৈরি করার ক্ষেত্রে ইউজ করি, পলিমার কম্পোজিটের ক্ষেত্রে, এগুলো আমরা 120 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যাপ্লাই করতে পারি। প্রেশার 100-150 পিএসআই এর মতো প্রেশার তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। সো 150 পিএসআই মানে ধরো অ্যারাউন্ড 9 বার, 9 বার বা 10 বার, হ্যাঁ, এই ধরনের প্রেশার তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে তুমি দেখো যে তুমি একাধারে কি করতে পারছো, প্রায় 10 বার প্রেশার তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, আবার তুমি মোটামুটি প্রায় 150 থেকে 170-80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তুমি অ্যাপ্লাই করতে পারছো। বাট এটা আসলে এটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু আরো করা যায়, 200, 250, 300, 500 ডিগ্রি পর্যন্ত তুমি এটাতে অটোক্লেভ অ্যাপ্লাই করতে পারো। বাট আমরা সাধারণত কম্পোজিটের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি স্কেলে মোটামুটি 100 পিএসআই 150 পিএসআই এর মধ্যেই রাখি, আর টেম্পারেচার 150 জানা 150 160 এর বেশি নেই না, টেম্পারেচার 160 এর বেশি নেই বা 180 এর বেশি নেই। সো এটাতে আমরা কাজ করি। তাহলে কি কাজ করে এটা? বেসিক্যালি এটা মেইনলি একটাই কাজ করে, হাই প্রেসার আর হাই টেম্পারেচারে দেয়। এটা হলো আমার সুবিধাটা কি, যেহেতু শুধুমাত্র প্রেসার দিলে যে কাজটা হয়, আমার ভেতরে ভয়েড ক্রিয়েশন হবে না, বাট আমার ক্রস লিঙ্কিং হইতে কিন্তু ডেফিনেটলি সময় বেশি লাগার একটা চান্স থাকে। সো আমি অনেক সময় দেখা যায় যে খুব স্ট্রেংথফুল ম্যাটেরিয়াল তৈরি করতে চাই, অনেক বেশি ক্রস লিঙ্কিং করতে চাই যাতে আমার ম্যাট্রিক্সটা হার্ড হয়। ডেফিনেটলি এটা একটু ব্রিটল নেচার চলে আসবে, বাট স্ট্রেংথ যদি তুমি চিন্তা করো তাহলে এটা স্ট্রেংথ বেশি হবে। তো সেই যে সমস্ত জায়গাতে আমার ধরো স্ট্রেংথ বেশি দরকার, সে ভাঙার আগে যেন সে বেন্ড না হয়, সেই ধরনের ক্ষেত্রে আমরা অটোক্লেভ ইউজ করতে পারি। প্লাস অটোক্লেভ একটা ক্লিন রুম হিসেবে পরিচিত, সুতরাং তোমার এনভায়রনমেন্টাল অ্যাটমসফিয়ার আসলে এখানে হ্যাম্পার করে না। ঠিক আছে, আবার চাপ দিচ্ছ, তোমার তাপ দিচ্ছ, তো এখানে তুমি যদি কোনো এনভায়রনমেন্টাল কোনো ধরো এয়ার বাবল বা এয়ার পকেট যদি থাকে, বা তোমার রেজিন ইমপ্রেগনেশন প্রপারলি হয় না, সেগুলো হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়। মানে এই ফুল জিনিসটাই হচ্ছে আমার অটোক্লেভ প্রসেস। কি কি কাজে অটোক্লেভ ইউজ করা হয়? সাধারণত খুবই এক্সপেন্সিভ যে টাস্কগুলো থাকে সেইগুলোর জন্য আমরা অটোক্লেভ তৈরি, মানে অটোক্লেভ প্রসেসিং করি। যেমন গাড়ির বডি তুমি যদি বলো, বিমানের বডি যদি তুমি বলো, যুদ্ধ বিমানের অংশ, এই জিনিসগুলো যেখানে আবার সবচেয়ে হাই প্রিসিশন দরকার, সেই জায়গাগুলোতে আমরা অটোক্লেভকে ইউজ করি। সো একই প্রসেস, তোমার এখানে কি হবে, প্রেসার ইউজ করার জন্য তোমার ভ্যাকুয়াম পাম্প থাকবে, সে পাম্পিং করে বের করে নিয়ে যাবে, আর টেম্পারেচার তো জেনারেট করাই যায়। ঠিক আছে, এই হলো আমার অটোক্লেভ প্রসেস। দেখি আমরা এখানে করি কি বলছি। Prepreg is removed from the refrigerator, prepreg is laid on the cutting table and cut. আচ্ছা, একটু পড়ে নিও আর কি। Just এই যে interplayer between prepreg sheet is removed using the squeezed roller, vacuum bag arrangement is made. অটোক্লেভে আর তোমার ভ্যাকুয়াম ব্যাগ অ্যারেঞ্জমেন্টের দরকার ওইভাবে পড়ে না, ইন এ সেন্স যে অটোক্লেভটা নিজে তুমি চাইলে এটাতে ভ্যাকুয়াম সেট করে দিতে পারো। সো পাম্প করে তুমি আসলে এখান থেকে ভ্যাকুয়াম বের করেও নিয়ে যেতে পারো। সো সেটা করলে তখন তোমার এক্সট্রা করে ভ্যাকুয়াম ব্যাগিং এর প্রয়োজন পড়ে না। তারপর কিউরিং সাইকেল আমরা অ্যাপ্লাই করি। কিউরিং সাইকেল অ্যাপ্লাই করি তাপ দিয়ে, যে আমি বলছি যে আমরা র্যাপিড চেইন ফরমেশন দরকার, আমি যখন হিট করে দিই এটা চেইন ফরমেশন হয়ে যায়, এবং তারপর কি করি আমরা কুলিং করি, তারপর এটাকে রিলিজ করি। সো দ্যাটস ইট। সব থেকে প্রিসিশন ওয়েতে এটা তৈরি করা যায়।
সো এই যে দেখো একটা অটোক্লেভ প্রসেস, আমি বলছিলাম যে বয়লারের মতো অনেকটা দেখা যায়। এই যে দেখো একটা গোল সিলিন্ড্রিক্যাল শেপ, দেন এর মধ্যে আমরা সেট আপ করি, তারপর ঢাকনা লাগাই দিই, এরপর এটা একটা ইন্ডাস্ট্রি স্কেলের। সো টিপিক্যাল ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ ইজ প্রিপেয়ার লেয়ার। ওকে, কি করা যায়? মেইনটেইনিং অ্যাকুরেট ফাইবার ওরিয়েন্টেশন, অবটেনিং ভয়েড ফ্রি পার্টস, এগুলো অটোক্লেভ আসলে করা যায়। এগুলো বেসিক্যালি চ্যালেঞ্জ, বাট এগুলো অটোক্লেভে করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অটোক্লেভকে মনিটরিং করতে হয় ইন্ডাস্ট্রি স্কেলের। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটাকে আসলে মোটামুটি কন্টিনিউয়াস মনিটরিং করতে হয়, বিকজ হাই প্রেশার ভেসেল। সো এই কারণে কিন্তু লেবার ইন্টেন্সিভ খুব একটা না, খুব একটা এটাকে লেবার ইন্টেন্সিভ করতে রাজি না। সময় সাপেক্ষ ডেফিনেটলি। সুতরাং তোমার যদি মাস প্রোডাকশন দরকার হয়, কারণ এই তো তুমি অটোক্লেভ তো লিমিটেড, তোমার স্পেস লিমিটেড, আনলিমিটেড জিনিস তৈরি করতে পারবা না, সময় লাগে। সুতরাং মাস প্রোডাকশনের জন্য এটা না, নট সুইটেবল ফর হাই ভলিউম প্রোডাকশন। তাহলে কোথায় ইউজ করা হয়? সাধারণত আমরা যেগুলো সেন্সিটিভ আইটেম সেই জায়গাগুলোতেই অটোক্লেভ ইউজ করে থাকি। অ্যাডভান্টেজেস কি? একই, ভলিউম ফ্র্যাকশন অনেক বৃদ্ধি করা সম্ভব, রাফলি 60-70% মতো বা 75% মতো। এটা এখানে দেখো যে ওভার 60% ভলিউম ফ্র্যাকশন আমরা চেক করতে পারি। কমপ্লেক্স পার্ট এখানে মেইনটেইন করা যায়, বিকজ তুমি যদি ভ্যাকুয়াম করে ফেলো তাহলে প্রেশার তো ডেফিনেটলি অ্যাপ্লাইড হয় এখানে। ভেরি স্ট্রং অ্যান্ড স্টিফ পার্টস। সো হাই টাফ, মানে টেম্পারেচারটা তোমার হাই, সো ক্রস লিঙ্কিং অনেক বেশি, ব্রিটল ম্যাটেরিয়াল, সো ডেফিনেটলি ম্যাটেরিয়াল স্ট্রং হবে, স্টিফ হবে, বাট একই সাথে এটা একটু ব্রিটল নেচার শো করবে। ওকে, তাহলে এই গেল আমার মোটামুটি। এখন এই যে যেটা বলছি, আমি এখনো প্রিপ্রেগ নিয়েও করতেছি, যেমন অটোমেটেড টেপিং লেয়ার মেশিন। এটা আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে টেপ থাকে, টেপের মধ্যে ফাইবার দেওয়া থাকে, এটাও কাইন্ড অফ প্রিপ্রেগ টাইপের। এখানেও তোমার স্টিকি একটা কম্পোজিট কি বলে এটাকে, রেজিন থাকে, সেমিকিওর। এন্ড দেন আমরা কি করব, 1 বাই 1 টেপ মারবো। তুমি বাজার থেকে একটা কস্টেপ কিনে একটার উপর একটা একটার উপর একটা মারলে যেরকম যা হবে, সেম প্রসেস, জাস্ট এখানে কি করা হয় যে রোবটটা এটা মারে, সেইটা অটোমেটেড, এবং আমরা এখানে প্রোগ্রাম করে দেই যে টেপিংটা কোন ডিরেকশনে হবে। আমাদের প্রপার্টি অ্যাচিভ করার জন্য আমরা টেপিংটাকে চেঞ্জ করতে পারি, ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, দ্যাটস ইট, আর কিছুই না, সিম্পল টেপ মারা। তোমরা এই ছবিটা দেখো তাইলেই তোমরা বুঝবা। এই যে দেখো, এই যে একটা রোবট, এ ধরে ধরে এই সিলিন্ডারের উপরে টেপ মেরে বেড়াচ্ছে, দ্যাটস ইট। টেপটা যেটা ছিল এটাই হচ্ছে আমার ফাইবার রিইনফোর্সড ইমপ্রেগনেটেড। সো আমি এই যে যদি তোমাকে দেখি, দেখো এই যে একটা টেপ কি করা, এই যে ফাইবার দেওয়া, ঠিক আছে, এবং আমরা এইটা ইমপ্রেগনেটেড। সো এটাকে আমি জাস্ট রোল করে যাচ্ছি একটার উপর দেন। তো এই হচ্ছে আমার টেপিং প্রসেস। প্রতিবার তার রোল করা শেষ হলে সে কি করতেছে, ক্রস করে দিচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করো যে আমার ভেসেলটা যেরকম, বাট আমার টেপিং ডিরেকশন কিন্তু এক্স্যাক্টলি সেরকম না। অর্থাৎ আমি এই যে এখানে কিন্তু একটু অ্যাঙ্গেল করে টেপ মারতেছি। সো এইভাবে করে আমরা ডিফারেন্ট, ধরো একটা লেয়ারও এরকম অ্যাঙ্গেল মারবে 22.5 ডিগ্রি করে, সাধারণত আমরা চেঞ্জ করি। সো 22.5 ডিগ্রি করে যদি তুমি চেঞ্জ করো, তাহলে তুমি 0, 22.5, 45 এইভাবে করে তুমি মোটামুটি কভার করতে পারবে। সো আমরা নাই এই এই হিসাব করে হলো আমাদের টেপিং ডিরেকশন, এটা মোটামুটি 22.5 ডিগ্রি দেখো, ওই ওই হারে এখানে আপাতত টেপ মারতেছে। ঠিক আছে, এই হলো আমাদের টেপিং সিস্টেম। ওকে, এবার কিউরিং ইন ওপেন মোল্ড প্রসেস। ওপেন মোল্ড প্রসেসে যে রেজিনগুলো আমরা ইউজ করি, এগুলো কিওর বেসিক্যালি কিভাবে হয় তোমরা অলরেডি এটা জানো। কিওর কিভাবে হয়? কিওর হয় 3টা প্যারামিটার থাকে কিওরের জন্য, একটা টাইম, টেম্পারেচার, প্রেসার। অটোক্লেভে আমরা যেগুলো করি টেম্পারেচার এবং প্রেসার দিয়ে দিই। নর্মালি কি হয়, নর্মালি আমরা রুম টেম্পারেচারে যদি করি তাহলে টেম্পারেচার অবশ্যই রুম টেম্পারেচার, প্রেসারটা ওপেন মোল্ডের ক্ষেত্রে এক রকমের, আর তুমি যদি ভ্যাকুয়াম করে অ্যাপ্লাই করো তাহলে ডিফারেন্ট। সো আমরা যদি ধরে নিই ওভারঅল 1 অ্যাটমসফিয়ার প্রেসার, যে ন্যাচারাল প্রেসার, যদি অটোক্লেভ ইউজ না করো। এরপর হচ্ছে যদি টাইম বলো, তাহলে এইটা গিভেন টেম্পারেচার এবং গিভেন প্রেসারে কতটুকু রেজিনের সাথে কতটুকু হার্ডেনারকে মিক্স করছো তার উপরে ডিপেন্ড করে এটা টাইম সেট হয়।
কারণ হার্ডেনার বেসিক্যালি রেজিনের ক্রস লিঙ্কিং এইটাকে প্রমোট করে। তুমি যত বেশি পরিমাণ হার্ডেনার দিবা তত ক্রস লিঙ্কিং এর পরিমাণ ফাস্টার হবে। অসুবিধাটা কি, ইরেগুলার ইনট্যাঙ্গেলড ক্রস লিঙ্কিং অনেক সময় হয়, অনেক সময় ক্রস লিঙ্কিং এর রেট খুব বেশি হয়, ম্যাটেরিয়াল ইটসেলফ ব্রেক করে, নিজে নিজে ফেটে যায়। এটা একটা অসুবিধা। লোটা যদি তুমি দাও, যদি তুমি লো হার্ডেনার ইউজ করো, তাহলে এখানে একটা ইলাস্টোমারিক প্রপার্টি আসতে পারে। অর্থাৎ হচ্ছে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ক্রস লিঙ্কিং হবে না, নিজেদের মধ্যে লিঙ্কিং ডেফিনেটলি হবে, এবং তখন তুমি দেখবা যে আমার ম্যাটেরিয়ালটা কিছুটা বেন্ডিং প্রপার্টি শো করতেছে, মানে সে খুব ফ্লেক্সিবল টাইপের, এবং তার মোটামুটি আমি যদি বলি তাহলে খুব ইলাস্টোমারিক একটা সিউডো ইলাস্টোমারিক একটা প্রপার্টি এর মধ্যে আসে। সুতরাং টাইমটা ডিপেন্ড করে টেম্পারেচার, প্রেসার এবং হার্ডেনারের উপরে। টেম্পারেচার এবং প্রেসারকে তুমি যদি মোটামুটি ধরে নাও যে কনস্ট্যান্ট, তাহলে হার্ডেনারের উপরে টাইমটা ডিপেন্ড করে। আমরা প্রত্যেকটা রেজিন কোম্পানি, সে যখন রেজিন তৈরি করে, সে তার হার্ডেনারও তৈরি করে, এবং সে বলে দিবে যে আমার এই রেজিনটার জন্য এত হার্ডেনার লাগবে। তাহলে এই রেজিন এবং হার্ডেনারের পরিমাণ কতটুকু হইতে হবে সেইটা সলিডলি ডিপেন্ড করে ওই কোম্পানিটার ইনস্ট্রাকশন বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা বলে, এসওপি, তার উপর। তাহলে আমি বিভিন্ন ধরনের রেজিন আছে পৃথিবীতে, প্রায় 119 রকম, না সরি 192 রকমের রেজিন আছে। 192 রকমের রেজিন যদি পৃথিবীতে থাকে, তাহলে এই 192 রকম রেজিনের কত হাজার ইটারেশন আছে। তো কোম্পানি বলে দেবে যে 1:3 হতে পারে, 1:2 হতে পারে, 1:1 হতে পারে, এই ধরনের। আমি সোফার যতগুলো রেজিন নিয়ে কাজ করছি তার মধ্যে একটা রেজিন ছিল যেটা 1:50। তার মানে 50 গুণ যদি তুমি রেজিন দাও, তাহলে তার মধ্যে মাত্র 1 ভাগ হার্ডেনার দিতে হবে। তাহলে এইটা হলো তোমার ডিফারেন্ট টাইপের রেজিন, ঠিক আছে? তাহলে এই ধরনের ওরা বলে দেয় রিকমেন্ডেড ভ্যালু থেকে। আর নর্মালি আমরা ভিআইএম নিয়ে যেগুলো করি, সাধারণত এগুলো 1:3 হয় সাধারণত, ঠিক আছে? তো তোমরা যদি কেউ এই ধরনের পলিমার বেস কাজ করো, তাহলে যদি তোমাদেরকে ভাইভাতে বা কোথাও সাদা কোশ্চেন ধরে যে তুমি রেজিন এবং হার্ডেনার কত ইউজ করছো, দেন তোমাকে বলতে হবে যে স্যার আমি এত ইউজ করছি। যদি জিজ্ঞেস করে যে এটা কোথা থেকে পাইছো, তাহলে যদি বলো যে জার্নাল পেপার থেকে পাইছে, তাহলে হবে না, বলতে হবে যে কোম্পানি রিকমেন্ড, এখান থেকে আমরা কি আনছি ওরা এটা বলে দিচ্ছে, ঠিক আছে? এই ওকে। এরপর দেখো কিউরিং এট রুম টেম্পারেচার। তো curing normally occurs at room temperature for the TS resin, thermoset যেটা। So used in hand layer for spray process। এগুলো পড়ে নিও, এগুলো তো তেমন কিছু নাই, সাধারণত রুম টেম্পারেচারই বেটার। হ্যাঁ, curing method based on heating, দেখো ওভেন কিউরিং প্রোভাইডস হিট অ্যান্ড ক্লোজলি কন্ট্রোল টেম্পারেচার। তো হিট দিলে ক্রস লিঙ্কিং অনেক বেড়ে যায়, সুতরাং তোমাকে ওইভাবে আসলে কন্ট্রোলড ওয়েতে হিট করতে হবে, আদারওয়াইজ স্যাম্পল ডিস্ট্রয় হয়ে যাবে। এরপরে কি আছে, বেসিক্যালি এখানে যে হিটিং যে কথাটা আমরা আসলে বলতেছি, এটাকে আমরা হিটিং না বলে আমরা বলতে পারি যে টাইমের উপরে অ্যান্ড দেন এনার্জির উপরে। এখন তুমি কোন ফর্মে এনার্জি দিচ্ছ এইটার উপরেও ডিপেন্ড করে। এক একটা রেজিন এক এক ধরনের, যেমন ইউভি সেন্সিটিভ রেজিন গুলো, সেগুলো কিন্তু ইউভি লাইটের এনার্জি ও অ্যাবজর্ব করতে পারে, এবং তার মাধ্যমে সে কম্পোজিট ফর্ম করে, মানে শক্ত হয়। এখন তুমি যদি সারাদিনও ভিজিবল লাইট তাকে দিয়ে দাও, যদি সেখানে ইউভি না থাকে, আল্ট্রাভায়োলেট না থাকে, তাহলে সে হার্ড হবে না, কারণ ইউভি লাইট থেকে সে এনার্জি নেয়। টেম্পারেচার আমরা যখন দিই তখন আমরা বেসিক্যালি তাকে এনার্জি দিচ্ছি, প্রেসার যখন আমরা দিই তখনও বেসিক্যালি আমরা তাকে এনার্জি দিচ্ছি। সো কিছু কিছু আছে আবার ইনফ্রারেড হিটিং এ, তোমরা জানো যে আমাদের ডিফারেন্ট ওয়েভ লেন্থে ডিফারেন্ট টাইপের পার্টিকুলার এনার্জি লেভেল আছে, তার এক একটা এক এক রকমের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। এই কারণে দেখবা যে কিছু কিছু গাছ আছে যেগুলাকে তুমি যদি রোদে না রাখো, তাহলে সারাদিনও যদি তুমি আলোতে রাখো, তাহলেও এটা ওইভাবে করে ফুল দিবে না বা তার বৃদ্ধি হবে না। এটার পেছনে কারণ যে সূর্যের আলোর যে এনার্জি, ওই গাছটা ওই এনার্জি নিতে পারে, তোমার টিউবলাইটের এনার্জি তার
খুব একটা কাজ করে না তার ব্যাপারে। সো এরকমের কিছু ব্যাপার আছে। ওকে, তারপরে এই যে কিউরিং ইন অ্যান অটোক্লেভ, এখানে বলছে অ্যান এনক্লোজড চেম্বার, এবং এখানে আমরা হিট এবং প্রেসারকে অ্যাপ্লাই করি, দেন এটার মাধ্যমে আমরা আসলে সলিডিফাই করতে পারি। ঠিক আছে, এই আহ, এরপরে দেখো ক্লোজড মোল্ড প্রসেস। আমাদের তাহলে ওপেন মোল্ড এই পর্যন্তই শেষ। বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই যে ওপেন মোল্ড পর্যন্ত? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। বোরিং লাগতেছে না ক্লাস করতে? বলো তো, এই বাকিরা কই, আসো একটু গল্প করি, পড়ি আমরা। ক্লোজ মোল্ডের এই যে ওপেন মোল্ডের একটা এরিয়া, তোমার আমি বলছি যে একটা সাইড এটা এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করতে পারবে। ক্লোজ মোল্ডের ক্ষেত্রে সাধারণত ফুললি এনক্যাপসুলেটেড সিচুয়েশনে আমরা এই গুলোকে তৈরি করি আর কি, যে কোনো অবজেক্ট বলো বা যে কোনো কম্পোজিট বলো। তো এটা কখন করা হয় দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, যে আমি বলতেছি যে একটা সাইড ওপেন, তাহলে একটা সাইড যদি আমার ওপেন হয় তাহলে ডেফিনেটলি আমার যে কম্পোজিটটা তৈরি হবে সেই কম্পোজিটটার একটা সাইড কিন্তু কোনো ওয়ালের সাথে কানেক্টেড থাকে না। ডেফিনেটলি ধরো তিন পাশ আছে, বাট এক পাশ কোনো মানে ওপেন সেটা। তো এই এই ওপেন সারফেসটাতে এটা রাফনেসের একটা ভেরিয়েশন থাকে। কিন্তু ক্লোজ মোল্ডের ক্ষেত্রে আমার ফুল কম্পোজিটের আউটার সারফেসটাই সে কিন্তু আমার যে মোল্ড বক্স, সেই মোল্ড বক্সের সাথে কানেক্টেড। সুতরাং আমরা ক্লোজড মোল্ড সেই সমস্ত কম্পোজিটের ক্ষেত্রেই তৈরি করি যেই জায়গাটাতে আমার ওভারঅল কম্পোজিটের উপরেই একটা টেক্সচার ম্যাটার করে। অর্থাৎ কম্পোজিটের আউটার সারফেসটা কেমন হবে, সেটার কি কোনো শেপ থাকবে কিনা, কোনো ইমপ্রেশন তার মধ্যে থাকবে কিনা, অথবা তার সারফেস ফিনিশ বেটার হইতে হবে কিনা, এই ধরনের ব্যাপারগুলো যখন আমাদের কনসার্নে আসে তখনই আমরা ক্লোজ মোল্ডে যাই। কারণ ক্লোজ মোল্ডের একটা বড় সুবিধা হচ্ছে ক্লোজ মোল্ড কমপ্লেক্স। ক্লোজ মোল্ডের প্রপার্টি কন্ট্রোল করার জন্য তোমার একটু আনসার্টিনিটি থাকে, কারণ তুমি আসলে আলটিমেটলি দেখতে পাচ্ছ না। থার্ড হচ্ছে এটার সাইজ লিমিটেশনসটা ওপেন মোল্ডের চেয়ে বেশি। সুতরাং এই সমস্ত কিছুর পরেও আমরা ক্লোজ মোল্ড কখন ইউজ করি, যখন আমরা এই যে যেটা বলতেছি যে আমাদের সারফেস রিলেটেড কোনো কনসার্ন যদি থাকে, যে আমার সারফেসে একটা পার্টিকুলার শেপ থাকতে হবে, টেক্সচার থাকতে হবে, ফিনিশিং থাকতে হবে, আমি ক্লোজ মোল্ডে যাব। দ্বিতীয় যে কারণটা, ক্লোজ মোল্ডে সাধারণত যে টেকনিকগুলো হয় এই টেকনিকগুলো ওপেন মোল্ডের চেয়ে অনেক বেশি ফাস্টার। সুতরাং ওদের প্রোডাকশন রেট বাড়ে। কিরকম? যেমন আমরা সেন্ট্রিফিউগাল কম্পোজিট যদি তৈরি করতে চাই, তাহলে এই রেজিনটাকে আমরা কিন্তু এই যে লেয়ার বাই লেয়ার যে আমরা ইমপ্লিমেন্ট করবো, এটা কিন্তু জাস্ট আমরা হাই স্পিডে রোটেট করলেই হয়ে যাচ্ছে, কিন্তু ঘোরে এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে কিন্তু এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সুতরাং এই জিনিসটা মাছ মাছ ফাস্টার দেন ওপেন মোল্ড। হ্যান্ড লে আপ বলো, স্প্রে আপ প্রসেস বলো, এইগুলোর তুলনায় অনেক বেশি ফাস্টার। সুতরাং আমাদের প্রোডাকশন রেটটা হাই। থার্ড যেটা, সেটা তোমার যেহেতু আমি বলছি যে পুরোটাই আমার মোল্ড বক্স দ্বারা আবৃত, তার মানে এখানে টলারেন্স কিন্তু খুবই কম। অর্থাৎ আমার কিন্তু এরর হওয়ার চান্স কমে আসে। চতুর্থ যেটা, এনভায়রনমেন্টের সরাসরি ইন্টারাকশন এখানে হয় না বা ইন্টারফারেন্স হয় না। পঞ্চম যেটা, ডাইমেনশনাল অ্যাকুরেসি এটা বেটার আসে, এবং মোটামুটি আমরা রেডিমেড 3 ডাইমেনশনাল প্রোডাক্ট তৈরি করতে পারি। ওপেন মোল্ডের ক্ষেত্রে তুমি মাল্টিপল পার্ট তৈরি করে জয়েনিং হয়তো অনেক সময় করা লাগতে পারে। ক্লোজ মোল্ডের ক্ষেত্রে আমরা রেডিমেড 3 ডাইমেনশনাল অবজেক্ট তৈরি করতে পারি উইথ ইন্ট্রিকেট শেপ, অর্থাৎ কমপ্লেক্স বা ইন্ট্রিকেট শেপের ক্ষেত্রে আমরা এটা বেটার পারফরমেন্স দেয়। সুতরাং এই হলো আমাদের ওপেন মোল্ড প্রসেসের সুবিধা। কি হবে, তোমার ডেফিনেটলি এখানে টুলিং কস্টটা বেশি, তোমার কমপ্লেক্সিটিটা একটু বেশি, তোমার আনসার্টেইনটি একটু আছে, যে আমার মোল্ড বক্সের ভেতরে কোনো রকমের যদি আনইউজুয়াল বিহেভিয়ার হয়, আমরা পুরোটা মোল্ড মানে বের করে না আনার পর্যন্ত, অর্থাৎ কারেকশন বা কারেক্টিভ মেজার্স আমরা
নিতে কম পারি। তো এই ধরনের কিছু লিমিটেশনস আমাদের ক্লোজ মোল্ডের মধ্যে থাকে। ওকে, তাহলে এখন দেখো ক্লোজ মোল্ডের ধরন দেখো কি কি হতে পারে। কম্প্রেশন মোল্ডিং হতে পারে, ট্রান্সফার মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং, ঠিক আছে, এইগুলো হতে পারে। এগুলো হচ্ছে আমাদের মেইনলি থ্রি ক্লাস বেসড অন দেয়ার কাউন্টার পার্টস। ঠিক আছে, কনভেনশনাল প্লাস্টিক মোল্ডিং এর কাউন্টার পার্টস হিসেবে এই তিনটা ভাগ করা যেতে পারে: কম্প্রেশন মোল্ডিং, ট্রান্সফার মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং। দেখো যদি পরেরটাতে যাই, কিউরিং মেথড, ওই একই কথা। আচ্ছা কি কথা, এরপরে দেখো কম্প্রেশন মোল্ডিং, ইএমসি প্রসেস। তাহলে কম্প্রেশন মোল্ডিং এর ক্ষেত্রে কি করছি আমরা, বেসিক্যালি এটা তোমরা মোটামুটি সবাই জানো। একটা ধরো আরো ভালোভাবে বলা যেতে পারে, আমাদের রাবারের যে জুতা তৈরি করে না, সেই জুতাও কিন্তু এই ক্লোজ মোল্ডিং প্রসেসের মধ্যে করে। কি করা হয়, আমি রেজিন দিয়ে দিচ্ছি, তারপরে করে চাপ দিচ্ছি, হিট দিয়ে চাপ দিচ্ছি, খুব পাতলা ওপেনিং থাকে, ওপেনিং এর মধ্যে দিয়ে আমার রেজিনটা ফ্লো হয়ে যাচ্ছে, বের করে আনতেছি, রেডিমেড প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। এই কারণে তো দেখবা যে রাবারের জুতার খরচ এত কম, কারণ সেকেন্ডের মধ্যে এটা তৈরি হয়, এটা প্রোডাকশন খরচ খুবই কম, জাস্ট খালি রেজিনের খরচ। এবং এই যে আমরা ধরো যে সকল জুতা তোমার এই যে পরে বেড়াই, হ্যাঁ ধরো 200 টাকা করে যেগুলো কিনি, কথা ফ্লিপ ফ্লপ টাইপের, এইগুলার উৎপাদন খরচ মানে ধরো 10 থেকে 20 টাকার মতো। মানে জাস্ট রেজিনের যে খরচটা আর ফিউ হিটিং প্রসেস, দ্যাটস ইট, খুবই চিপ। সো এটা একটা কম্প্রেশন মোল্ডিং প্রসেস, খুবই ফাস্টার প্রসেস, তাই না? একদম রেডিমেড হয়ে তোমার জুতাগুলো বের হয়ে যাচ্ছে। ইন্ট্রিকেট শেপ কিন্তু জুতাতে আছে, অনেক রকমের কার্ভস এন্ড ট্রাফ আছে, বাট খুবই ইজিলি আমরা এটা তৈরি করতে পারি। তাহলে এটা একটা কম্প্রেশন মোল্ডিং। সিমিলারলি তোমার এই যে গাড়ির বাম্পার, প্লাস্টিকের যেগুলো সামনে চেসিস টেসিস এগুলো থাকে, এগুলো ক্লোজ মোল্ড প্রসেসে আমরা তৈরি করতে পারি। যে দেখো, দিস প্রসেস ইজ ভেরি পপুলার ইন দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এসএমসি এন্ড বিএমসি আর দ্য কমন র ম্যাটেরিয়ালস। সো এগুলো আমরা ইউজ করতে পারি। যে তোমার বাল্ক মোল্ডিং কম্পোজিটের ক্ষেত্রে যা ইউজ করছো, বা সিঙ্গেল মোল্ডিং কম্পোজিটের ক্ষেত্রে সেইগুলোই বেসিক্যালি আমরা এখানে ইউজ করতে পারি। থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক, ইলাস্টোমার, পলিমার, রাবার, এই টাইপের জিনিসপত্র। ওকে, একটা মোল্ডিং প্রসেসে হয়ে যাচ্ছে, ওয়ার্কিং স্পিড দেখো 40 মিলিমিটার পার সেকেন্ড অথবা 80 মিলিমিটার পার সেকেন্ড, এই হারে সে কাজ করতে পারে। এক সেকেন্ডে 80 মিলিমিটার পর্যন্ত তৈরি করতে পারে, ফাস্টার প্রসেস। দেখো এই যে কম্প্রেশন মোল্ডিং কি করছি আমরা, ভেতরে ওই যে সেই রেজিন দিচ্ছি, যেটাকে আমরা বলবো চার্জ, এক্সপ্লোসিভের চার্জের মতো চার্জ। সো দেখো এই চার্জ মানে যে যে প্লাইস গুলো আছে ডিসপ্লেসড ইন দ্য লোয়ার, সো আমরা চার্জের মধ্যে দেই, রেজিন দেই বেসিক্যালি, হিট দিয়ে চাপ দেই আন্ডার প্রেসার কজিং এই যে দেখো এগুলা পরে নিও আর কি। হ্যাঁ, when molding is sufficiently cured, the mold is open, the part is removed. তো জুতা তৈরি করার প্রসেস। এরপরে যেটা আছে সেটা হলো ইনজেকশন মোল্ডিং। আমরা 9 মিনিট পড়বো, 5টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখো ইনজেকশন মোল্ডিং, পিএমসি প্রসেস। ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রে দেখো, ইনজেকশন মোল্ডিং ইজ নোটেড ফর লো কস্ট। ইনজেকশন মোল্ডিং তোমরা অলরেডি দেখে আসছো, জাস্ট এক্সট্রুডার দিয়ে স্ক্রু দিয়ে এক্সট্রুডার দিয়ে ইনজেক্ট করতেছে, অনেক সময় ব্যারেল এক্সট্রুডার দিয়ে ইনজেক্ট করে, জাস্ট আলটিমেটলি প্রসিডিওরটা মাথার অংশটুকু থেকে নাম হয়েছে ইনজেকশন। কি একটা ছোট্ট নিডেলের মতো থাকবে বা নজলের মতো থাকবে, সেইটা থেকে ম্যাটেরিয়াল বের হয়ে আমার মোল্ড বক্সে ঢুকে যাবে, দ্যাটস ইট। এই হলো আমার আদিব আসছে এখন। আদিব তুমি এখন কেন? স্যার আমি পুরো ক্লাস ছিলাম স্যার, মাঝখানে একটু কানেকশন ব্রেক হয়ে গেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ওকে। আমি ভাবছি মনে হয় নতুন জয়েন করছো। ওকে, তাহলে আহ, এই হলো আমার ইনজেকশন মোল্ডিং প্রসেস। মোল্ড বক্সের মধ্যে একটা ক্যাভিটি থাকবে, মোল্ড ক্যাভিটি, সেইখানে তুমি ফোর্সফুলি তোমার লিকুইড ম্যাটেরিয়ালকে ইনজেক্ট করবা, দ্যাটস ইট। এটাই আমার ইনজেকশন প্রসেস। অনেক ভাবে তৈরি করা যায়, বাল্ক কোয়ান্টিটিতে তৈরি করা যায়। কিরকম, তোমার একটা চ্যানেল থাকবে, চ্যানেলের মধ্যে অসংখ্য প্যাটার্ন তোমার থাকলো, অনেকগুলো প্যাটার্ন একসাথে ইমপ্লিমেন্ট করলা, ইনজেক্ট করলা, মোল্ড ফ্লো হয়ে সব জায়গায় চলে গেলে একসাথে সলিডিফাই হলো। খুবই ফাস্টার প্রসেস, লো কস্ট প্রসেস। কেন লো কস্ট? কারণ তুমি মাল্টিপল
এন্টিটিস বা মাল্টিপল স্যাম্পল একসাথে তৈরি করতে পারো। তো এই কারণে হচ্ছে এটা একটা লো কস্ট প্রসেস। ঠিক আছে, আমরা যদি থার্মোপ্লাস্টিক দেই সেটাও হতে পারে। ইভেন ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রে আমরা মেটালকেও দিতে পারি। অনেক সময় মেটালও আমরা কিন্তু ইনজেক্ট করি, যেখানে ক্যারিয়ার হিসেবে আমরা একটা প্লাস্টিক ইউজ করি, থার্মোপ্লাস্টিক ইউজ করি অ্যাজ এ ক্যারিয়ার পাউডার হিসেবে দেই মেটাল পাউডার। তারপরে মেটাল পাউডারটা ইনজেক্ট করার পরে আমরা গ্রিন পার্ট পাই, যেটাকে আমরা বলি গ্রিন পার্ট, অর্থাৎ যেটার মধ্যে বাইন্ডার হিসেবে আমার প্লাস্টিকগুলো রয়ে গেছে স্টিল। তারপর সেটাকে আমরা যখন সিন্টারিং করি ওভেনে দিয়ে দীর্ঘ সময় স্লো সিন্টারিং প্রসেসে, তার প্রাইমারি একদম প্রথম দিকের অংশটুকু, যেখানে মোটামুটি ধরো 400 ডিগ্রি সেলসিয়াসে আমার সমস্ত, 400 ডিগ্রি যদিও লাগে না, 200-220 এর মধ্যেই আমার এটা মেল্ট হয়ে যায়, তারপরে ভ্যাপোরাইজ হওয়া শুরু করে। তো 425 বা 450 পর্যন্ত আমার ভ্যাপোরাইজেশন হয় ম্যাক্সিমাম। সো এই ভ্যাপোরাইজেশন টেম্পারেচারে আমার কি হবে, এই যে প্লাস্টিক গুলো আছে এগুলো মেল্ট হয়ে ভ্যাপোরাইজ হয়ে উড়ে চলে যাবে। তাহলে এই যে উড়ে চলে গেল, কারণ তার বয়লিং পয়েন্ট কিন্তু 380-400-র মতো প্লাস্টিকের, সরি থার্মোসেটিংস এর মোস্টলি সরি মাই মিস্টেক, এখানে থার্মোসেটিং ইউজ করি না আমরা, মেটালের ক্ষেত্রে আমরা থার্মোপ্লাস্টিক ইউজ করি। হ্যাঁ, মেটালের ক্ষেত্রে আমরা থার্মোসেটিং ইউজ করি না, তাহলে আমার ইনজেকশন হবে না। থার্মোপ্লাস্টিক ইউজ করি মেটালের ক্ষেত্রে, আর আমরা পলিমারের ক্ষেত্রে আমরা থার্মোপ্লাস্টিক ইউজ করতে পারি, কারণ এটা তো ওয়ান টাইম শট। আর মেটালের ক্ষেত্রে আমার ইনজেকশন হবে, তারপরে আবার আমাকে এটা ভ্যাপোরাইজ করে ফেলতে হবে, তখন আমরা থার্মোপ্লাস্টিক ইউজ করি। তো সেই থার্মোপ্লাস্টিক গুলো ধরো তোমার 400 ডিগ্রি বা 420-25 ডিগ্রিতে কমপ্লিটলি ভ্যাপোরাইজড হয়ে যায়। তাহলে এই যে ভ্যাপোরাইজড হয়ে যাওয়া অংশটা, এটাকে আমরা বলি ডিবাইন্ডিং টেকনিক, অর্থাৎ যে বাইন্ডার তুমি অ্যাড করছো সেটাকে তুমি থার্মালি ডিবাইন্ড করছো, সো থার্মো ডিবাইন্ডিং। এরপরে কি হবে, এটা নেক্সট স্টেজে নেকিং হবে, কমপ্লিটলি সিন্টার হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো সিলভার পার্ট। তাহলে আমরা প্রথম অংশকে বলি গ্রিন পার্ট, তারপরে আমরা বলি যখন থার্মালি তুমি ডিবাইন্ড করে ফেললা ওই অংশকে বলি ব্রাউন পার্ট, যেটাতে পলিমার আর নাই, জাস্ট নেকিং ফর্ম হয়েছে ব্রাউন পার্ট, এবং যখন এটা কমপ্লিটলি সিন্টারিং হয়ে গেল তখন আমরা এটাকে বলি সিলভার পার্ট। হ্যাঁ, তাহলে এইভাবে করো তুমি ইনজেকশন মোল্ডিংও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট তুমি হয়তো বানাইতে পারতেছো না সেটার ক্ষেত্রে, বাট তুমি পলিমার ড্রিভেন ইনজেকশনও তুমি করতে পারো, সেম প্রসেস, একই মেশিনিং টেকনিক। ওকে, এবার দেখো যে কনভেনশনাল ইনজেকশন মোল্ডিং ইউজ ফর বোথ, এই যে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং, এই যে যেটা আমি বললাম দুইটাই এখানে ইউজ করা হয়। And then virtually all type of thermoplastic can be reinforced with fibers করে দিব। এগুলো খুবই সিম্পল জিনিস। 4:56 বাজে, আমরা এইটাই শেষ টপিক আর কি। হ্যাঁ, এই টপিক করেই ছেড়ে দিব। দেখো এখানে যে ট্রান্সফার মোল্ডিং পিএমসি কিভাবে কাজ করে। তাহলে এই যে আমার ট্রান্সফার মোল্ডিং, আমি এখানে চার্জে রাখলাম, মানে বেসিক্যালি আমি আমার স্যাম্পল মানে রেজিনটাকে রাখছি, তারপরে যে চাপ দিলাম, এখানে চাপ দিলে এটা হিটেড হবে ফ্লোয়েবিলিটি বাড়ানোর জন্য। আর যদি জাস্ট আমার শেয়ার ফোর্সেই এই ম্যাটেরিয়ালটাকে তুমি ফ্লো করাইতে চাও সেটাও পসিবল, বাট তাতে অনেক বেশি মানে স্টিফ মানে মেশিন লাগে, অনেক বেশি হেভি ডিউটি মেশিন লাগে। সো আমরা সাধারণত এই কারণে হিটার ইউজ করি, কিন্তু নট নেসেসারি যে হিটার ম্যান্ডেটরি। হিটার শুধু তোমাকে ফ্লোয়াবিলিটি এনহ্যান্স করার জন্য হিটার লাগে, বেসিক্যালি প্রেশারটা এখানে ভাইটাল। তুমি চাপ দিচ্ছ, তুমি এই যে নজলের মধ্যে দিয়ে এই মোল্ড ক্যাভিটিটা ফিল আপ করতেছো, এরপরে এই উপরের এই যে এই দুইটা উঠায় ফেলো, ইনজেক্টর যেটা আছে ইজেক্ট পিন আর কি, সরি ইজেক্টর, সেই ইজেক্টর দিয়ে চাপ দিলেই তোমার এই স্যাম্পলটা বের হয়ে চলে আসলো। তাহলে এই হলো আমার ট্রান্সফার প্রসেস। তাহলে চার্জকে রাখলাম, হিট দিলাম ফ্লোয়াবিলিটি বাড়ানোর জন্য। তুমি যদি হিট না দাও তাতেও কোনো অসুবিধা নাই, মানে হিট দিতেই হবে এমন না, ডেফিনেটলি হিট না দিলে হয়তো কোনোটার ক্ষেত্রে অসুবিধা হবে, তোমার স্ট্রেস অনেক বেশি হবে, ক্র্যাকিং হবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু ডাকটাইল, খুবই ট্রেমেন্ডাস ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু তোমার হিট নেসেসারি দেয়। বাট আমরা হিট কেন দেই? হিট দেই ফ্লোয়াবিলিটি বাড়ানোর জন্য। এই কনসেপ্টটুকু ক্লিয়ার থাকতে হবে। প্রেসার এখানে সব থেকে ভাইটাল। এই যে আমার উপরের অংশ র্যাম, এটা আসলে বেসিক্যালি চাপ দিতেছে, এন্ড দেন করে কিউর হচ্ছে এটা। তাহলে রিইনফোর্সড রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং এটা কি? আচ্ছা, এই ফিলামেন্ট উইন্ডিং এর আগ পর্যন্ত পড়ে, এটাই আমার লাস্ট স্লাইড। তাহলে রিইনফোর্সড রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং, দেখো
কি হতে পারে, দুই ভাবে কাজ করতে পারে। একটা হলো জাস্ট আমি হিট দিছি, লিকুইড হইছে, হিট সরাইছি, সলিড হইছে, আমার প্রসেস ডান। এটা একটা টেকনিক। দ্বিতীয় আরেকটা টেকনিক হতে পারে, আমি চাইলে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালকেও আমি একসাথে মিশায়ে ইনজেক্ট করতে পারি, সেটাও হইতে পারে। তাহলে আমরা প্রথমে সেই অংশটুকু বলতেছি যে রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং প্রসেস এইটা। তাহলে কি করব, আমি দুইটা ডিফারেন্ট রিঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসকে আলাদা করে ফার্স্টে রাখবো পাশাপাশি, তারপরে চাপ দিব, চাপ দিয়ে ওই নজলের মধ্য দিয়ে পাঠায় দিব। ওইখানে যাওয়ার পর ওরা কি হবে, যেহেতু হোমোজিনিয়াসলি মিক্সড হয়েছে, সো ওরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে এবং তারপর ওরা কিওরড হবে। কিওর হওয়ার পর বের করে আনলে আমার যে কম্পোজিটটা আমি পাবো সেটা হচ্ছে আমার রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং প্রসেস। এইটার একটা রিলেটেড উদাহরণ, তোমরা অনেক সময় এরেল ডাইট টাইপের আঠা কিনছো না, এক ধরনের গ্লু যেটাতে পার্ট এ পার্ট বি থাকে, অনেক স্ট্রং হয়, বাট আলাদা দুইটা টিউব থাকে, and বলে যে সম পরিমাণ দুইটা টিউবকে নিয়ে তারপরে আপনারা মিক্স করবেন, এরপরে লাগাবেন, এটা কিওর্ড হলে সেম প্রসেস। সো ওইখানেও যে কাজ করা হয়, ওইখানেও কিন্তু ইপক্সি টাইপের রেজিন আমরা ইউজ করি, ইপক্সি ক্লাসের বেসিক্যালি। তো এটা হলো রিঅ্যাকশন মোল্ডিং। আর একটা হলো হিটের মাধ্যমে ফ্লোয়েবিলিটি বাড়ছে, হিট সরাইলে ফ্লোয়েবিলিটি কমে গেল, তারপরে আরো সরাইলে সলিডিফাই হয়ে গেল, ভেতরে ফাইবার রিইনফোর্সড করা, এটা এক ধরনের হতে পারে। সেটা সাধারণত থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে হয়। থার্মোসেটিংস এর ক্ষেত্রে কি হয়, হার্ডেনার সাথে অ্যাড করে দেয়, সেটা ক্রস লিঙ্কিং করে, সেটা তো সেইভাবে কিওর্ড হয়। তাহলে বেসিক্যালি হার্ডেনার এবং আমরা থার্মোপ্লাস্টিক বা হার্ডেনার মানে রেজিন, এগুলো দিয়ে আমরা ফাইবার রিইনফোর্সড করে এটাকে কম্পোজিট তৈরি করতে পারি। আর রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রেও আমরা ফাইবার ইনকর্পোরেট করতে পারি, তবে এখানে বেসিক্যালি পার্ট এ পার্ট বি দুইটা রিঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকতে হবে, তারা একসাথে মিক্স হলে হয়ে যাবে। অনেক সময় একটা অংশ ধরো রেজিনের সাথে ইমপ্রেগনেটেড এ পার্টের কেমিক্যালটা দেওয়া থাকে আর বি পার্টটাকে ইনজেক্ট করা হয়, সেভাবেও করা যায়। তোমার অলরেডি প্রিপেগ আছে, সেটাতে এ পার্ট কনসিস্ট করে, বি পার্টটাকে তুমি শুধুমাত্র বি পার্টটাকে ইনজেক্ট করতেছো, এ পার্টটা অলরেডি মোল্ড বক্সের মধ্যে থাকে, তাহলে তার মধ্য দিয়েও যদি যায় সেখানেও সলিডিফাই হতে পারে, সেটাও রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং প্রসেস। তাহলে এই হলো আমার মোটামুটি ইনজেকশন মোল্ডিং প্রসেস, এটা ডান। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ ফিলামেন্ট উইন্ডিং করব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি তোমাদের